পোলাপান কই, সবাই কি ঘুমায় গেল? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি তোমাদের সাব্বির ভাইয়া, ইনস্ট্রাক্টর কৃষি শিক্ষা। সো ঝটফট ক্লাসের মধ্যে সবাই যুক্ত হয়ে যাও, আর তোমাদের যে ফ্রেন্ডরা এখনো ক্লাসে যুক্ত হয়নি তাদেরকে একটু মেনশন করে দাও। আর হ্যাঁ, সবার প্রথমে ক্লাসটা একটু শেয়ার করে দাও সবাই। আচ্ছা, অনেকেই যুক্ত হয়ে গেছো, তোমাদের ফ্রেন্ডদেরকে সবাই মেনশন করে দাও। নাবিলা বলতেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাহিব রহমান বলতেছে ভাই কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। সাকিবুল হাসান বলতেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ইফতি বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেতু বলতেছে আসসালামু আলাইকুম। সাব্বির বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাদের সবার কি অবস্থা, সবাই কেমন আছো? আর তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। আর হ্যাঁ, অবশ্যই লাইভটাকে একটু সবাই বেশি বেশি করে শেয়ার করে দাও ভাইয়া। সবাই একটু লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। আচ্ছা, তয়া বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে সাফিয়া বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মিশু বলতেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবু সাইদ বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপন ইসলাম বলতেছে কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সবার কি অবস্থা? সবাই একটু কাইন্ডলি শেয়ার করে দাও। হ্যাঁ, ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও। মাত্র 3টা শেয়ার, এটা কি মানা যায় বলো? রাত 2টার দিকে ক্লাস নিতে আসছি তোমাদের জন্য, এখন পর্যন্ত ঘুমাই নেই আর কি। ঠিক আছে, না ঘুমাই মনে করো যে আমরা কতগুলো মানুষ তোমাদের জন্য পরিশ্রম করতেছি, রাত 2টার দিকে তোমাদের ক্লাস নিতে আসছি। সো সেই দিক থেকে তোমাদের কিন্তু উচিত এবং নৈতিক দায়িত্ব ক্লাসটাকে বেশি বেশি করে শেয়ার করে দেওয়া। হ্যাঁ, সবাই একটু নিজেদের টাইমলাইনে শেয়ার করে দাও। নিজেদের টাইমলাইনে শেয়ার করলে যেটা হবে সেটা হচ্ছে যে বনিয়ামিন পেজে, আমাদের যে পেজের মধ্যে ক্লাসগুলো হচ্ছে, এই পেজে কিন্তু অনেকগুলো ক্লাস হয় দিনে আর কি। ঠিক আছে, সো পরবর্তীতে তোমার যখন কৃষি শিক্ষার সাজেশনটা লাগবে আর কি, তখন কিন্তু বনিয়ামিন পেজে যদি খুঁজতে যাও তখন কিন্তু অনেকগুলো ভিডিওর মধ্যে তুমি খুঁজে পাবা না। এই জন্য নিজের টাইমলাইনে যদি শেয়ার করে রাখো প্রথমত, তাহলে পরবর্তীতে তুমি ইজিলি কি করতে পারবা, নিজের টাইমলাইন থেকে ভিডিওটা দেখে নিতে পারবা বা সাজেশনটা হচ্ছে দেখে নিতে পারবা আর কি। ঠিক আছে, সো এই জন্য সবাই একটু নিজেদের যে টাইমলাইন, এই টাইমলাইনের মধ্যে একটু শেয়ার করে দাও। ঠিক আছে, সবাই নিজেদের টাইমলাইনে শেয়ার করো, বিভিন্ন ধরনের যে গ্রুপগুলো আছে সেগুলোতে শেয়ার করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ঠিক আছে, ভাইয়া ঘুম পাচ্ছে। ঘুম পেলে হবে বলো? ছাত্র জীবনে ঘুম বলে কোনো শব্দ থাকে না আর কি। ঠিক আছে, ছাত্র জীবন হচ্ছে কখনো সুখের জীবন না। ছাত্র জীবনে স্যাক্রিফাইস করতে শিখতে হবে, বুঝতে পারছো? স্যাক্রিফাইস। আমাদের তো আর ধরো প্রত্যেক দিন হচ্ছে 36 ঘন্টার ক্লাস চলবে না, তাই না? 1-2 দিন চলবে। সো ওই 1-2 দিন একটু স্যাক্রিফাইস করতে শিখতে হবে তোমাদেরকে। জীবনে যত বেশি, একটা জিনিস মনে রাখবা, জীবনে যত বেশি স্যাক্রিফাইস করতে পারবা তত কি হবে, সফলতার দিকে আগাইতে পারবা আর কি। বুঝতে পারছো? স্যাক্রিফাইস ছাড়া কিন্তু কখনো জীবন চলে না, বুঝতে পারছো? আচ্ছা, মোটামুটি 60 জনের মতো যুক্ত হয়ে গেছে। সবাই একটু শেয়ার করে দাও কাইন্ডলি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা শুরুর দিকে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে হচ্ছে আমাদের কি হবে, কৃষি শিক্ষার সাজেশন ক্লাস হবে আর কি। হ্যাঁ, কৃষি শিক্ষা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের একটা পূর্ণাঙ্গ সাজেশন আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। কোন কোন গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়লে তুমি আসলে সিকিউ কভার করতে পারবা, কোন কোন চ্যাপ্টারগুলো বেশি করে ফোকাস দিয়ে পড়লে তোমার জন্য বেশি সহজ হবে বা বেশি সুবিধা হবে বা তুমি ভালোভাবে আনসার করতে পারবা, আমি ওই জিনিসগুলো আজকের ক্লাসের মধ্যে বলে দিব আর কি। ঠিক আছে, কোনগুলো তোমার জ্ঞানমূলকের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো অনুধাবনের জন্য বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ, কোনগুলো উচ্চতর দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ, এই সব কিছুর একটা পূর্ণাঙ্গ সাজেশন আমি আজকের ক্লাসে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটার উপরে। ঠিক আছে, সো এইটা হচ্ছে কিসের উপরে সাজেশন ক্লাস হবে আমাদের, সেটা হচ্ছে কৃষি শিক্ষার উপরে। কিসের উপরে? কৃষি শিক্ষার উপরে আর কি। হ্যাঁ, শুরুতে আমি জাস্ট একটু তোমাদেরকে বলে দিই সব কিছু, যে তোমাদের মধ্য থেকে আমাদের এই যে ক্লাসগুলো আর কি, অর্থাৎ 36 ঘন্টার আমাদের এই যে ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো যারা বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে, যারা কি করবে, বেশি বেশি করে শেয়ার করবে, তাদের মধ্য থেকে কিন্তু কি করা হবে,
যে তাদেরকে কিন্তু এই যে আমাদের এই যে গিফটগুলো দেখতে পাচ্ছ তোমরা 3600 টাকা নগদ 3600 টাকা হচ্ছে পুরস্কার দেওয়া হবে, তারপরে 18টা ক্রেস্ট প্রদান করা হবে, পাশাপাশি কিন্তু আমাদের কি থাকতেছে 36টা টি শার্ট থাকতেছে, পাশাপাশি আমাদের আবার এই যে সাজেশন যে বই, এই সাজেশন বই কিন্তু উপহার হিসেবে থাকতেছে। সো তোমরা যে শুধুমাত্র ক্লাস করে শুধু সাজেশন পাচ্ছ ক্লাসের মধ্যে, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ, সাজেশনের পাশাপাশি কিন্তু ক্লাস করে তোমরা কি করতে পারতেছো, এই গিফটগুলোও তোমরা কিন্তু মানে জিতে নিতে পারতেছো আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমাদের এই যে 36 ঘন্টার যে আমাদের ম্যারাথন ক্লাস, এই ম্যারাথন ক্লাসের যে রুটিনটা আমি একটু দেখাই। সো রুটিনটার অলরেডি তোমাদের অনেকগুলো, আজকে দুপুর 12টা থেকে শুরু হয়েছে আমাদের ক্লাস মোটামুটি। সো এই 12টা থেকে শুরু করে রাত 2টা পর্যন্ত কিন্তু আমাদের কি হয়ে গেছে, অনেকগুলো ক্লাস মোটামুটি হয়ে গেছে। এই রাত 2টায় কিন্তু আজকের কৃষি শিক্ষার যে সাজেশন ক্লাস, এই সাজেশন ক্লাসটা হচ্ছে আর কি। এরপরে তোমাদের জিওগ্রাফি আছে সানোয়ার ভাইয়ার, তারপর ইসলামিক স্টাডিজ আছে, তারপর ইসলামিক হিস্ট্রি আছে, লজিক আছে, স্ট্যাটিস্টিক্স আছে, সোসিওলজি ক্লাসে কিন্তু দেখা হবে। আমি কিন্তু সোসিওলজির সাজেশন তোমাদেরকে দিব, সেটা হচ্ছে দুপুর 2টায়, মানে আজকে দুপুর 2টায় হচ্ছে আমি তোমাদের সাথে কি করব, যে সোসিওলজি সাজেশন ক্লাস নিয়ে আলোচনা করবো আর কি, ঠিক আছে। সোসিওলজির সাজেশনটা আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো, একটা পূর্ণাঙ্গ সাজেশন আমি দেওয়ার চেষ্টা করবো এটার উপরে। তো আজকে রাত 2টা পর্যন্ত, 2টার আগ পর্যন্ত অনেকগুলো ক্লাস আমাদের হয়ে গেছে। সো 2টা থেকে আগামীকাল রাত 10টা পর্যন্ত, 10টা থেকে মানে আগামীকাল রাত 12টা পর্যন্ত হচ্ছে আমাদের এই ক্লাসগুলো চলবে আর কি, ঠিক আছে, টানা 36 ঘন্টার যে ম্যারাথন ক্লাস। সো তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের যে এফআরবি 3.1 কোর্স, এই 1 কোর্সের যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে তোমরা অলরেডি ক্লাসের মধ্যে অনেকেই দেখছো। তারপর জাস্ট আমি একটু সংক্ষিপ্তভাবে বলি, আমাদের যে এই এফআরবি 3.0 কোর্সটা, এই কোর্সের মধ্যে কিন্তু আমাদের সব ধরনের সাবজেক্ট কিন্তু আছে, ঠিক আছে। বাংলা, ইংরেজি, আইসিটি সব থেকে শুরু করে মানবিক বিভাগের যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট কিন্তু তুমি এখানে এক্স্যাক্টলি পাবা আর কি, ঠিক আছে। সো বাংলা, ইংরেজি, আইসিটির জন্য আমাদের কম্বো কোর্স আছে, যেটার কোর্স ফি হচ্ছে 1490 টাকা। এরপরে হচ্ছে আমাদের, তুমি যদি শুধু বাংলা, ইংরেজি, আইসিটির মধ্যে যদি ভর্তি হতে চাও, বাংলা, ইংরেজি, আইসিটির যদি কম্বো কোর্স, 3টার কম্বো কোর্সে যদি ভর্তি হতে চাও, তাহলে সেটার কোর্স ফি হচ্ছে 1490 টাকা। তবে অতিরিক্ত হচ্ছে 10% কিন্তু ডিসকাউন্ট চলতেছে আমাদের, ঠিক আছে। এখন যদি ভর্তি হও তাহলে অতিরিক্ত এই 1490 টাকার, হ্যাঁ, এই 1490 টাকার মধ্যে আবার অতিরিক্ত 10% ডিসকাউন্টে তোমরা ভর্তি হইতে পারবা আর কি, ঠিক আছে। যে আজকে রাত 12টা পর্যন্ত আর কি, ঠিক আছে। 23 তারিখ রাত 12টা পর্যন্ত তোমরা কি করতে পারবা, যে ভর্তি হতে পারবা অতিরিক্ত 10% ডিসকাউন্টে, সেটা হচ্ছে 1490 টাকার উপরে, ঠিক আছে। এরপরে আমাদের মানবিক বিভাগের কোর্সগুলো আছে, মানবিক বিভাগের 13টা সাবজেক্ট, অর্থাৎ মানবিক বিভাগের এমন কোনো সাবজেক্ট নেই যে সাবজেক্টটা এই কোর্সটার মধ্যে পড়ানো হবে না। সবগুলো সাবজেক্টের A to Z মোটামুটি এখানে পড়ানো হবে, সবগুলোর সিকিউ এমসিকিউ সলভ করানো হবে, সবগুলোর সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবা ক্লাসের মধ্যে আর কি, ঠিক আছে। আমাদের PDF, হ্যান্ড নোট থেকে শুরু করে সব কিছু পাবা। সো মানবিক বিভাগের শুধুমাত্র যদি মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্টে ভর্তি হতে চাও, তাহলে সেটার কোর্স ফি হচ্ছে আমাদের 1490 টাকা। 23 তারিখ রাত 12টার আগে যদি ভর্তি হও, তাহলে হচ্ছে তুমি এখানে এই 1490 টাকার উপরে অতিরিক্ত 10% ডিসকাউন্ট পাবা। এখন মানবিক বিভাগের সাবজেক্ট এবং কম্বো কোর্স, এই 2টা কোর্স মিলে কম্বাইন্ড একটা কোর্স হচ্ছে আমাদের বান্ডেল কোর্স। তুমি যদি এই বান্ডেল কোর্সে ভর্তি হও, তাহলে এটার কোর্স ফি হচ্ছে 2490 টাকা। তবে তুমি যদি 23 তারিখ রাত 12টার মধ্যে ভর্তি হও, তাহলে কি হবে, যে এই 2490 টাকার উপরে 10% ডিসকাউন্টে কি করতে পারবা, যে আবার তুমি ভর্তি হতে পারবা আর কি, ঠিক আছে। আচ্ছা, এছাড়াও কিন্তু তোমার সিঙ্গেল কোর্সে, ঠিক আছে, কম্বো কোর্সে কিন্তু, কম্বো কোর্সের ক্ষেত্রে সিঙ্গেল কোর্সেও কিন্তু ভর্তি হওয়ার একটা সুযোগ আছে। মানবিক বিভাগের যে কোর্সগুলো আছে এখানেও কিন্তু সিঙ্গেল কোর্সে ভর্তি হওয়ার সুযোগ আছে। সিঙ্গেল কোর্স অর্থাৎ তুমি যদি শুধু বাংলাতে ভর্তি হতে চাও, শুধু ইংলিশ অথবা শুধু আইসিটিতে ভর্তি হতে চাও, তাহলে সেটার কোর্স ফি হচ্ছে আমাদের কত, 750 টাকা আর কি, ঠিক আছে। এবং 23 তারিখ রাত 12টার আগে যদি ভর্তি হও, তাহলে ওই 750-এর উপর আবার অতিরিক্ত 10% ডিসকাউন্ট তোমরা পাবা। এছাড়া মানবিক বিভাগের যে কোনো একটা সাবজেক্টেও যদি ভর্তি হতে চাও, অর্থনীতি, সমাজবিজ্ঞান, কৃষি শিক্ষা, ঠিক আছে, যে কোনো একটা সাবজেক্টে যদি ভর্তি হতে চাও, তাহলে সেটারও কোর্স ফি কিন্তু হচ্ছে কি আমাদের যে 750 টাকা আর কি, ঠিক আছে। এবং তুমি যদি কি করো, যে আমাদের হচ্ছে 23 তারিখ রাত 12টার আগে যদি তুমি হচ্ছে ভর্তি হও, তাহলে কিন্তু এখানে তুমি অতিরিক্ত 10% হচ্ছে কি পাবা, ডিসকাউন্ট পাবা আর কি, ঠিক আছে। কি পাবা, অতিরিক্ত ডিসকাউন্ট পাবা। আচ্ছা, এখন কথা হচ্ছে ভর্তি হবা কিভাবে ভাইয়া। এখানে 2টা নাম্বার দেওয়া আছে, উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মার্চের নাম্বার, তুমি এই মার্চের নাম্বারে পেমেন্ট করতে পারো। আর নিচের যেই হচ্ছে আমাদের নাম্বারটা দেখতে পাচ্ছ, এটাতে আমাদের বিকাশ, নগদ, রকেট সবগুলোই দেওয়া আছে। এই নাম্বারে তুমি সেন্ড মানি করতে পারো। সেন্ড মানি করার পরে আমাদের সাথে যোগাযোগ করবা, অথবা হচ্ছে বনিয়ামিন পেজে তোমরা মেসেজ দিয়ে আমাদেরকে জানাইতে পারো যে এই নাম্বার থেকে তুমি হচ্ছে টাকা পাঠাইছো আর কি। তাহলে আমরা কি করব, তোমাকে পরবর্তীতে হচ্ছে আমাদের যে কোর্স, এই কোর্সের মধ্যে অ্যাড করে নিব আর কি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3.1 কোর্স সম্পর্কে এফআরবি। আচ্ছা, চলো আমরা হচ্ছে আজকের যে ক্লাস,
সেই ক্লাসের দিকে একটু যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা কি করব, কৃষি শিক্ষার সাজেশন নিয়ে আলোচনা করব, ঠিক আছে? হামজা ভাই কোনটা দিয়ে রাখছেন যেন? জাস্ট আ মিনিট। না না, দেশ কোথায় ছিল এটা, মানে কোন ফোল্ডার, কোথায়? ও আচ্ছা, FRB3 তে 36 আওয়ার্স। আচ্ছা, তাহলে চলো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আজকের যে সাজেশন ক্লাস, এই সাজেশন ক্লাসটাতে আমরা চলে যাই আর কি, ঠিক আছে? আচ্ছা, যারা ক্লাসের মধ্যে যুক্ত আছো তারা একটু কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করে দাও ভাইয়া, একটু সবাই একটু কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করে দাও, এত কম শেয়ার। আচ্ছা, সবাই একটু কাইন্ডলি ক্লাসটাকে শেয়ার করে দাও, হ্যাঁ? আচ্ছা চলো আমরা হচ্ছে শুরু করে ফেলি আমাদের ক্লাসটা, অনেকেই চলে আসছো তোমরা। আচ্ছা, সো দেখো আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের যে সাজেশন সেটা নিয়ে হচ্ছে আলোচনা করব আর কি, ঠিক আছে? কৃষি শিক্ষা যে প্রথম পত্র, এই প্রথম পত্রটা নিয়ে আগে আলোচনা করব, এরপরে হচ্ছে আমি কৃষি শিক্ষার যে দ্বিতীয় পত্রটা আছে সেটার সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব আর কি। কি করবো বলো তো, যে আচ্ছা সৈকত দাস বলতেছে ভাইয়া আমি শুধু আইসিটি কোর্সে ভর্তি হতে চাচ্ছি। হ্যাঁ, ভর্তি হতে পারবা, তুমি যে কোনো একটা কোর্সে চাইলে ভর্তি হতে পারবা আর কি, ঠিক আছে? ভর্তি পদ্ধতি তোমাকে দেখাই দিচ্ছি একটু আগে, ওইভাবে তুমি কি করতে পারো, যে একটা সিঙ্গেল কোর্সে যদি ভর্তি হতে পারো তাহলে আমাদের যে নাম্বারগুলো দেওয়া ছিল মার্চের নাম্বারে পেমেন্ট করতে পারো, অথবা বিকাশ, নগদ, রকেটে তুমি সেন্ড মানিও করতে পারো, করে আমাদের সাথে যোগাযোগ করবা, বনিয়ামিন পেজে নক দিবা, অথবা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে জানাবা। আচ্ছা চলো, তো দেখো প্রথম যে অধ্যায়টা ভাইয়া, প্রথম পত্র সমাজ, আমাদের হচ্ছে কৃষি শিক্ষা প্রথম পত্রের যে প্রথম অধ্যায়টা সেটার নাম হচ্ছে বাংলাদেশের কৃষি। কি নাম বলো তো? বাংলাদেশের কৃষি। এখন কথা হচ্ছে ভাইয়া, এই যে বাংলাদেশের কৃষি এই যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটার মধ্যে আসলে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো, যেগুলো পড়লে আমরা কি করতে পারবো বলো তো, যে ভালোভাবে হচ্ছে সিকিউগুলো কি করতে পারবো, আনসার করতে পারবো আর কি। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখব গ এবং ঘয়ের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপরে আমরা দেখার চেষ্টা করব জ্ঞানমূলকের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, অনুধাবনমূলকের জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে দেখো আমাদের বাংলাদেশের যে কৃষি এই চ্যাপ্টারটার মধ্যে, অর্থাৎ কৃষি শিক্ষা প্রথম পত্রের যে প্রথম চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটার মধ্যে যে গুরুত্বপূর্ণ টপিক আছে কতগুলো, প্রায় 3-4টার মতো হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক আছে। তার আগে আমি এখানে একটা জিনিস বলে রাখি, মনে রাখবা এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা থেকে তোমাদের একটা প্রশ্ন হবে আর কি, ঠিক আছে? কয়টা প্রশ্ন হবে? একটা প্রশ্ন হবে, এটা শিওর, একটা প্রশ্ন হবে। আবার ক্ষেত্র বিশেষে কি হতে পারে, 2টা প্রশ্ন হতে পারে। কয়টা হতে পারে? 2টা হতেও পারে আর কি, ঠিক আছে? একটা প্রশ্ন তো সর্বনিম্ন হবে, আবার 2টাও হতে পারে আর কি এই চ্যাপ্টার থেকে। তাহলে দেখো এইখানে ভাইয়া কি পড়বো, এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই যে মাঠ ফসল এবং উদ্যান ফসল। কোনটা বলো তো? মাঠ ফসল এবং উদ্যান ফসল। এখন কথা হচ্ছে ভাইয়া মাঠ ফসল আর উদ্যান ফসলের মধ্যে কোন জিনিসটা আমরা আসলে পড়বো, তাহলে তোমাকে এখানে পড়তে হবে মাঠ ফসলটা কি, মাঠ ফসলটা কি, এই জিনিসটা তোমাকে এখান থেকে পড়তে হবে, ঠিক আছে? এরপরে কি পড়তে হবে, উদ্যান ফসলটা কি ভাইয়া, অর্থাৎ মাঠ ফসলটা কি, উদ্যান ফসলটা কি, এই জিনিসটা তোমাকে এই চ্যাপ্টার থেকে পড়া লাগবে। এরপরে কি পড়তে হবে, এই যে মাঠ ফসলের বৈশিষ্ট্যগুলো কি, আমরা পড়ছি না মাঠ ফসল কাকে বলা হয়, যে বিস্তীর্ণ জমিতে, বিশাল বিস্তীর্ণ জমিতে যে ফসলগুলো হচ্ছে আমাদের চাষাবাদ করা হয় সেগুলোকে বলা হচ্ছে মাঠ ফসল। আর উদ্যান ফসল কি, সাধারণত বসত বাড়ির আশেপাশে নিবিড় পরিচর্যার সাথে যে ফসলগুলো চাষাবাদ করা হয় সেগুলোকে বলা হচ্ছে উদ্যান ফসল। উদ্যান ফসল চেনার একটা টেকনিক আমি যদি বলি, সাধারণত সবজিগুলো হচ্ছে কি হয়, উদ্যান ফসল হয়। কি হয়? সবজি জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের উদ্যান ফসল হয়ে থাকে। এই উদ্যান ফসলগুলো সাধারণত বসত বাড়ির আশেপাশে বন্যামুক্ত উঁচু জায়গাগুলোতে কি করা হয়, চাষাবাদ করা হয়, সেটা হচ্ছে নিবিড় যত্ন সহকারে আর কি, বোঝা গেছে? তাহলে উদ্যান ফসল হচ্ছে বসত বাড়ির আশেপাশে বন্যামুক্ত উঁচু জমিতে বিশেষ যত্ন সহকারে কি করা হয়, চাষাবাদ করা
হয়ে থাকে। আর মাঠ ফসলটা কি বিশাল বিস্তীর্ণ জমিতে, বেড়াহীন বিস্তীর্ণ জমিতে যেই ফসলটা হচ্ছে চাষাবাদ করা, অর্থাৎ বিশাল জমি জুড়ে বা বিশাল জায়গা জুড়ে যেই ফসলটা মূলত চাষাবাদ করা হয় সেটাকে বলা হচ্ছে মাঠ ফসল। আর উদ্যান ফসল চেনার টেকনিক কি বললাম, সবজি বোঝাবে, অর্থাৎ সবজি জাতীয় যে ফসলগুলো আছে সেগুলো হচ্ছে উদ্যান ফসল। যেমন এখানে প্রশ্ন আসবে, এখন তোমাকে চিনতে হবে ভাইয়া উদ্যান ফসল কোনটা, মাঠ ফসল কোনটা, ঠিক আছে? তাহলে উদ্যান ফসল কোনটা, আমি বললাম সবজি জাতীয় ফসলগুলা। তাহলে সবজি জাতীয় ফসল কি, যেমন হচ্ছে আমি যদি বলি আলুর কথা, তাহলে আলু কি একটা সবজি না, সবজি, তাহলে এটা একটা উদ্যান ফসল। আমি যদি বলি পেঁপের কথা, তাহলে পেঁপে কি একটা ফল না, ফল বা সবজি না, তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের একটা উদ্যান ফসল। আবার দেখো আমি যদি বলি বেগুন, বেগুন কি একটা সবজি না, তাহলে এটা কিন্তু একটা উদ্যান ফসল। তাহলে উদ্যান ফসল তোমাকে চিনতে হবে কোনগুলো উদ্যান ফসল, কারণ উদ্দীপকে একটা উদ্যান ফসলের নাম দিয়ে তোমাকে বলবে যে এই ফসলটা আসলে কোন জাতীয় ফসল, এর বৈশিষ্ট্যগুলো লিখো, ঠিক আছে, এর সুবিধাগুলো লিখো, এরকম ধরনের প্রশ্নগুলো এখান থেকে আসতে পারে আর কি। ওকে, আচ্ছা এরপরে আসো ভাইয়া, এখন হচ্ছে এখানে কি পড়বো, তাহলে প্রথমত বললাম এদের সংজ্ঞা পড়তে হবে, মাঠ ফসল কি, উদ্যান ফসল কি, তারপর পড়বা এই যে মাঠ ফসলের বৈশিষ্ট্য কি, উদ্যান ফসলের বৈশিষ্ট্য কি আর কি। মাঠ ফসল যেমন মাঠ ফসলে বেড়া দেওয়ার প্রয়োজন হয় না, কারণ অনেক জায়গা জুড়ে করা হয়। আর উদ্যান ফসলে কি, যে বেড়া দেওয়ার প্রয়োজন হয়, কারণ কি তুমি বসতবাড়ির আশেপাশে তুমি যদি বেড়া না দাও তাহলে কি হবে, পশু পাখি হচ্ছে ওই ফসলটাকে নষ্ট করে ফেলবে। সো মাঠ ফসল, উদ্যান ফসলের ক্ষেত্রে বেড়া দেওয়ার প্রয়োজন হয়, আর হচ্ছে তোমার হচ্ছে যেটা মাঠ ফসল সেটাতে বেড়া দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে। আর উদ্যান ফসল যেটা, সেটা কি করা হয়, যে সেটা হচ্ছে বসত বাড়ির আশেপাশে, সাধারণত বাড়ির ছাদে, বাড়ির আঙ্গিনায়, ঠিক আছে, তারপরে হচ্ছে কি বলবো রাস্তাঘাটের মানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে, এই জায়গাগুলোতে উদ্যান ফসলগুলো হচ্ছে আমাদের চাষাবাদ করা হয়ে থাকে আর কি, ঠিক আছে। আর মাঠ ফসলগুলো হচ্ছে বিস্তীর্ণ জমি জুড়ে বা বিস্তীর্ণ জায়গা জুড়ে কি করা হয়, চাষাবাদ করা হয়। সো এই বৈশিষ্ট্যগুলো আসলে কি করতে হবে, তোমাকে এখান থেকে পড়তে হবে। এরপরে পড়তে হবে মাঠ ফসলের গুরুত্ব কি, এরপরে হচ্ছে আমাদের কি যে উদ্যান ফসলের গুরুত্বটা কি, এই জিনিসগুলো তোমাকে এখান থেকে পড়তে হবে। এবং মাঠ ফসল আর উদ্যান ফসলের মধ্যে পার্থক্য কি, এই জিনিসগুলো তোমাকে এখান থেকে দেখতে হবে আর কি, ঠিক আছে। আচ্ছা এরপরে ভাইয়া, তাহলে মাঠ ফসল আর উদ্যান ফসল এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টার থেকে। পরে আসো, বলতেছে সামাজিক বনায়ন কি এবং এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব কি। এই যে সামাজিক বনায়নের যে বিষয়টা এখানে আছে, এটা তেমন বেশি একটা গুরুত্বপূর্ণ না, অ্যাটলিস্ট এই চ্যাপ্টারের জন্য, কারণ এই সামাজিক বনায়ন নামে আলাদা একটা চ্যাপ্টার আছে, সো ওইটার জন্য ওইটা বেশি গুরুত্বপূর্ণ আর কি, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে খ নাম্বারের জন্য আসতে পারে সামাজিক বনায়নের ক্ষেত্রে। কোনটার ক্ষেত্রে আসতে পারে, খ নাম্বার। এখানে কি পড়বা, সামাজিক বনায়নটা কি, সামাজিক বনায়নের বৈশিষ্ট্যগুলো কি, এটার গুরুত্বগুলো কি, এবং হচ্ছে এই সামাজিক বনায়নের উদ্দেশ্যগুলো কি, এবং সামাজিক বনায়নের সুবিধা কারা ভোগ করে থাকে আর কি, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে এই চ্যাপ্টার থেকে। এরপরে ভাইয়া তোমার গ ঘয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, মাঠ ফসল আর উদ্যান ফসলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এখান থেকে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো, অর্থাৎ কৃষির জন্য, অর্থাৎ আমি যে ফসল চাষ করব এটার জন্য যে তথ্যগুলা দরকার, এই তথ্যগুলা, অর্থাৎ কিভাবে চাষ করব, কোন ধরনের সার প্রয়োগ করব, এই যে এই জিনিসগুলা, এই তথ্যগুলা বা এই যে সেবাগুলো, এই সেবাগুলো পাওয়ার যে উৎসগুলা, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিকিউর জন্য, ঠিক আছে। এটাতে একেবারে স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো আর কি। তাহলে এখান থেকে সবগুলোই পড়তে হবে ভাইয়া, না সবগুলোই পড়তে হবে না, কয়েকটা পড়বা। যেমন অভিজ্ঞ কৃষক কিভাবে কৃষির তথ্য সেবা প্রাপ্তির উৎস হিসেবে কাজ করে, তারপরে উঠোন বৈঠক কিভাবে কাজ করে, ইন্টারনেট কিভাবে কাজ করে, মোবাইল ফোন কিভাবে কাজ করে, তারপরে কৃষির তথ্য সার্ভিস কিভাবে কাজ করে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কিভাবে কাজ করে, তারপরে কৃষির জন্য যে উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান আছে, বিশেষভাবে কৃষি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাকি বিটটা বেশি করে পড়ার চেষ্টা করবা ফোকাস দিয়ে। তাহলে এইখান থেকে গ ঘয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে কি মাঠ ফসল এবং উদ্যান ফসল, এটা পড়বা ভালোভাবে। এরপরে এখান থেকে তোমাকে পড়তে হবে যে এই যে বাংলাদেশের কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কি কি, ঠিক আছে। এগুলো হচ্ছে কিসের জন্য পড়বো বলো তো, গ এবং ঘয়ের জন্য পড়বো। কিসের জন্য, গ এবং ঘয়ের জন্য। ওকে, আচ্ছা আসো, এখন কথা হচ্ছে ভাইয়া শুধু কি গ ঘই পড়বো, জ্ঞানমূলকের আর অনুধাবনমূলকের জন্য আপনি দিবেন না কিছু? অবশ্যই, আমি তো তোমাদেরকে বলছি যে তোমাদের জন্য এমনভাবে সাজেশনটা তৈরি করছি যাতে করে তোমরা কি করতে পারো, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক সহ সবগুলো প্রশ্নের যাতে আনসারগুলো করতে পারো আর কি, ঠিক আছে। গুরুত্বপূর্ণ টপিকগুলা যাতে তোমরা কি করতে পারো, ধরতে পারো আর কি। সো আমি যতগুলো মানে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আছে মোটামুটি আমি এখানে দেওয়ার চেষ্টা করছি, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যে কোনো বোর্ডে তুমি এগুলো থেকে কমন পাবা। আমি জাস্ট এতটুকু মানে বলতে পারি তোমাদেরকে, মানে ইনশাল্লাহ কমন পাবা আর কি, ঠিক আছে, এতটুকু জাস্ট বলতে পারি। আচ্ছা তাহলে আসো, প্রথমেই জ্ঞানমূলক প্রশ্ন আমরা কি দেখব, প্রথমে জ্ঞানমূলক প্রশ্ন, অর্থাৎ প্রথম পত্র যে প্রথম অধ্যায়টা, এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নটা কোথায়, মানে জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে
কি ধরনের জ্ঞানমূলক প্রশ্নগুলো আসলে আসে একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মাঠ ফসল কি, উদ্যান ফসল কি। তাহলে আমি শুরুর দিকেই বলছি মাঠ ফসল কি, উদ্যান ফসল কি, এটা পড়তে হবে। তাহলে মাঠ ফসল কাকে বলা হয়, এই যে দেখো উত্তর সহ দেওয়া আছে। তাহলে বেড়াহীন বিস্তীর্ণ মাঠে সাধারণত বড় জমি, নিচু জমি বা মাঝারি উঁচু জমিতে যে ফসলগুলো চাষ করা হয়, অর্থাৎ যেই ফসলগুলোতে বেড়া দেওয়ার প্রয়োজন হয় না, ঠিক আছে, বা বিস্তীর্ণ জমিতে কি করা হয়, যেগুলো চাষ করা হয় সেগুলোকে বলা হয় মাঠ ফসল। আর উদ্যান ফসল কি, তাহলে মাঠ ফসল কোনগুলো, যেমন ধান, গম, পাট, সরিষা, যব, ভুট্টা, এগুলো হচ্ছে আমাদের মাঠ ফসল। দেখো তো যে ধান যে তুমি চাষাবাদ করো, বিশাল জায়গা জুড়ে, বিশাল জমি জুড়ে ধান চাষ করা হয় না, এবং ধানের যে জমিটা আছে ওই জমিতে কি বেড়া দেওয়ার প্রয়োজন হয় আমাদের, হয় না কিন্তু, তাই না? সো বেড়া দেওয়া হয় না। তাহলে বেড়াহীন বিস্তীর্ণ মাঠে যেই ফসলগুলো চাষ করা হয় সেটা হচ্ছে মাঠ ফসল। তাহলে মাঠ ফসল কোনগুলো, এই যে ধান, গম, পাট, সরিষা, যব, ভুট্টা ইত্যাদি, ঠিক আছে। এরপরে উদ্যান ফসল কি ভাইয়া, সাধারণত বসত বাড়ির আশেপাশে, মানে বাড়ির আশেপাশে বন্যামুক্ত উঁচু জমিতে স্বল্প পরিসরে, মানে অল্প আকারে, স্বল্প খরচে, এবং দেখো স্বল্প পরিসরে এবং বিশেষ যত্ন সহকারে, এই যে এই জিনিসটা মনে রাখতে হবে যে বসত বাড়ির আশেপাশে বন্যামুক্ত উঁচু জমিতে স্বল্প পরিসরে বিশেষ যত্ন সহকারে যেসব ফসল চাষাবাদ করা হয় সেগুলোকে বলা হয় উদ্যান ফসল। এবং উদ্যান ফসল চেনার উপায় কি বলছি, যে মনে রাখবা সবজিগুলো কি, সবজি যেগুলো আছে সেগুলো হচ্ছে উদ্যান ফসল হয়। যেমন ধরো লাল শাক সবজি না, সবজি, তার মানে এটা একটা উদ্যান ফসল। পালং শাক, টমেটো, টমেটো কি একটা সবজি না, পরীক্ষায় আসে কিন্তু, যে আলু এবং টমেটোকে, আলু অথবা টমেটোকে কেন উদ্যান ফসল বলা হয়, খ নম্বরে প্রশ্নে আসবে, ঠিক আছে, একটু পরে দেখাবো। তারপরে আম, কাঁঠাল, পেঁপে, কলা, এগুলো হচ্ছে আমাদের উদ্যান ফসল। দেখো তো এই যে আম, কাঁঠাল, পেঁপে, কলা, এগুলো বাড়ির আশেপাশে চাষাবাদ করা হয় না, অল্প পরিসরে এবং বিশেষ যত্ন সহকারে চাষাবাদ করা হয়। সো এগুলোকে বলা হচ্ছে উদ্যান ফসল। কি বলা হচ্ছে, উদ্যান ফসল বলা হচ্ছে, ঠিক আছে। এরপরে ভাইয়া এখানে কিছু পূর্ণরূপ আসবে, কি আসবে, কিছু পূর্ণরূপ আসবে, যে কোনটার পূর্ণরূপ আসলে কি আর কি, কি বলতো, কোনটার পূর্ণরূপ কি। আচ্ছা তোমরা সবাই একটু শেয়ার করে দাও কাইন্ডলি, ক্লাসটা একটু শেয়ার করে দাও ভাইয়া, ক্লাসটা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আজকের ক্লাসের শেষ পর্যন্ত যারা থাকবে তাদেরকে গান শোনাবো ইনশাল্লাহ, ঠিক আছে। শেষ পর্যন্ত যদি থাকো তাহলে ক্লাসের মধ্যে অনেকগুলো গান শোনাবো আজকে। আচ্ছা চলো আমরা হচ্ছে দেখার চেষ্টা করি এখানে। তাহলে দেখো এখানে এই পূর্ণরূপগুলো তোমাকে পড়তে হবে, ঠিক আছে। যেমন এই যে বাড়ি, তারপরে BRRI, তারপরে কি বিনা, এগুলোর পূর্ণরূপগুলো কি এবং এগুলো কোথায় অবস্থিত, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেখো আমি এখানে সুন্দর করে স্লাইডে দিছি যে BARI এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এটা কোথায় অবস্থিত, গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। কোথায়, গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত। এরপরে ভাইয়া এখান থেকে কি আসবে, এখান থেকে কি আসবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এরপর দেখো এখান থেকে কি আসবে, এই যে BRRI এর পূর্ণরূপ কি, এগুলো পড়তে হবে। BRRI এর পূর্ণরূপ কি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত, গাজীপুরের জয়দেবপুরে, ঠিক আছে। এরপরে বিনা, BINA, ঠিক আছে, এর পূর্ণরূপ কি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, ঠিক আছে, এটা কোথায় অবস্থিত, ময়মনসিংহে। কোথায় অবস্থিত, ময়মনসিংহে। পরীক্ষা আসবে বিনা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে আমাদের কি, যে ময়মনসিংহে। এরপরে BADC, এটা কোথায় অবস্থিত, এটা পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন আর কি, ঠিক আছে। এই হচ্ছে BADCর পূর্ণরূপ। এরপরে প্রশ্ন আসবে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, সেটা হচ্ছে ঈশ্বরদী, পাবনায়। চা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, মৌলভীবাজারে। রেশম গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, রাজশাহীতে। মৎস্য গবেষণা ময়মনসিংহে। এরপরে পাট গবেষণা হচ্ছে মানিক মিয়া এভিনিউ, ঢাকা, অর্থাৎ ঢাকার মানিক মিয়া এভিনিউতে হচ্ছে পাট গবেষণা কেন্দ্র অবস্থিত। তাহলে এই জিনিসগুলো আসবে যে এই পাট গবেষণা কেন্দ্র হচ্ছে কোথায় অবস্থিত, হচ্ছে ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, এই জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে পরীক্ষা আসবে। এরপরে প্রশ্ন আসবে কৃষি শিক্ষা কি। তাহলে কৃষি শিক্ষা কি, এই যে দেখো জ্ঞানমূলকের জন্য, কৃষি শিক্ষা হচ্ছে বিজ্ঞানের এমন একটা শাখা যেখানে কৃষি, প্রাকৃতিক সম্পদ এবং ভূমি ব্যবস্থাপনা বিষয়ক যাবতীয় তথ্য কি করা হয়, প্রদান করা হয়ে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা এরপরে সেচ কি, দেখো দেখার চেষ্টা করো সেচ কাকে বলা হয়। সাধারণত আমরা জানি যখন ফসল, মানে জমিতে কি হয়, যখন পানির অপর্যাপ্ত হয় বা অপর্যাপ্ত থাকে, পানির যখন অভাব দেখা দেয়, তখন বাইরে থেকে আমরা কি করি, যে পানি সরবরাহ করার যে পদ্ধতি সেটাকে বলা হচ্ছে সেচ। কি বলা হচ্ছে, সেচ। অর্থাৎ মাটিতে পানির অভাব হলে ফসলের বৃদ্ধি এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় পানি বাইরে থেকে কৃত্রিমভাবে সরবরাহ করাটাকে কি বলা হয়, সেচ বলা হয়। অর্থাৎ যখন মাটিতে কি হয়, পানির অভাব দেখা দেয়, তখন বাইরে থেকে আমরা যখন কৃত্রিমভাবে কি করি, যে জমিতে যখন আমরা
মানে পানিটা সরবরাহ করি তখন সেটাকে বলা হচ্ছে সেচ। কি বলা হচ্ছে? সেচ। এরপরে প্রশ্ন ভাইয়া দেখো, জ্ঞানমূলকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো, এবং আমি তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি জ্ঞানমূলক থেকে এখান থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যে কোনো না কোনো বোর্ডে তোমরা কমন পাবা, কোনো না কোনো বোর্ডে কমন পাবা, এবং আমার বিশ্বাস ম্যাক্সিমাম বোর্ডে কমন আসবে, ম্যাক্সিমাম বোর্ডেই হচ্ছে কমন আসবে। ঠিক আছে, আচ্ছা এরপরে বলা হচ্ছে ভাইয়া কৃষি তথ্য সার্ভিস কি? ঠিক আছে, কৃষি তথ্য সার্ভিস কি? এখন কৃষি তথ্য সার্ভিস হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান আর কি। ঠিক আছে, তাহলে কৃষি তথ্য সার্ভিস কি? এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কি, অর্থাৎ বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান হচ্ছে কৃষি তথ্য সার্ভিস। কি বলতো? কৃষি তথ্য সার্ভিস। এরপরে বলা হচ্ছে কৃষি তথ্য কি? কৃষি তথ্য কি? তাহলে কৃষি তথ্য কি? দেখো কৃষি তথ্য হচ্ছে কি, যে কৃষির উৎপাদন, নতুন কলাকৌশল বা প্রযুক্তি সম্পর্কিত যে জ্ঞান সেটাকে বলা হচ্ছে কৃষি তথ্য। অর্থাৎ কৃষি তথ্য হলো কি, কৃষির উৎপাদন, নতুন কলাকৌশল বা প্রযুক্তি সম্পর্কিত যে জ্ঞান সেটাকে বলা হচ্ছে কি বলতো? যে কৃষি তথ্য। ওকে, আচ্ছা এরপরে প্রশ্ন সামাজিক বনায়ন কি? সামাজিক বনায়নটা আসলে কিসের জন্য হয় আমি যদি একটু বলি তোমাদেরকে, যে সামাজিক বনায়নটা আসলে হচ্ছে বনজ সম্পদ বৃদ্ধি এবং জনগণের কল্যাণের জন্য করা হয় আর কি। বিশেষ মূল উদ্দেশ্য হচ্ছে দুইটা সামাজিক বনায়নের, একটা বনজ সম্পদ বৃদ্ধি করা, আরেকটা হচ্ছে জনগণের কল্যাণ করা। এই দুইটা কাজের জন্য কি করা হয়? সামাজিক বনায়নটা আমাদের করা হয়। তাহলে এটাই হচ্ছে সামাজিক বনায়ন কি, এখানে প্রশ্ন আসতেছে। সামাজিক বনায়নের উদ্দেশ্য দুইটা, একটা বনজ সম্পদ বৃদ্ধি, আরেকটা হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। ঠিক আছে, এই দুইটা। তাহলে বলতেছে সামাজিক বনায়ন কি? তাহলে জনগণের কল্যাণে জনগণের দ্বারা সৃষ্ট যে বন সেটাকে বলা হচ্ছে সামাজিক বনায়ন। অর্থাৎ জনগণই কি করে? এই সামাজিক বনায়নটার সৃষ্টি করে, এবং এই জনগণই এই সামাজিক বনায়নের কি করে বলতো? সুবিধা ভোগ করে থাকে আর কি। বুঝতে পারছো? কি করে? জনগণই হচ্ছে এই সুবিধাগুলো ভোগ করে থাকে। আচ্ছা এরপরে বলা হচ্ছে ইন্টারনেট কি? তাহলে ইন্টারনেট কি তোমরা জানো এখান থেকে। আচ্ছা এরপরে দেখো আরো অনেক কিছু আছে, মোটামুটি এখান থেকে পড়বা ইন্টারনেট কি। তারপরে ই কৃষি কি? এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ই কৃষি হচ্ছে যে ইলেকট্রনিক যে আমাদের ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোর মাধ্যমে কৃষি তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়াটাকে আমরা বলতেছি যে কি? ই কৃষি। অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসগুলো কি কি, যেমন রেডিও, মোবাইল, ঠিক আছে, টেলিভিশন, এগুলোর মাধ্যমে যখন কৃষির তথ্য আমরা কি করতেছি, যে কৃষকদেরকে পৌঁছায় দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে ই কৃষি আর কি। কি বলা হচ্ছে? ই কৃষি। তাহলে ইন্টারনেটের মাধ্যমে কৃষির তথ্য সংগ্রহ করাকে বা কৃষির তথ্য কৃষকদের কাছে পৌঁছে দেওয়াটাকে বলা হচ্ছে ই কৃষি। কি বলা হচ্ছে? ই কৃষি বলা হচ্ছে। এরপরে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে উঠোন বৈঠক কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইয়া, স্টার চিহ্ন দিয়ে রাখতে পারো। উঠোন বৈঠকটা কি? যে উঠোন বৈঠকটা হচ্ছে আমাদের কৃষি সম্প্রসারক বলা হচ্ছে সম্প্রসারণ যে অধিদপ্তর, এই অধিদপ্তরের কি করে, যে অফিসার থাকেন আর কি, ওই অফিসার কি করেন, কৃষকদেরকে নিয়ে কোনো একটা কৃষকের বাসায় কি করে, যে একটা বৈঠক করে আর কি। অর্থাৎ 20-30 জন কৃষককে নিয়ে উনি হচ্ছে একটা বৈঠক করে। বৈঠকটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে তার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে যে নতুন কোনো যদি প্রযুক্তির কি হয়, যে মানে আগত হয় আর কি, বা নতুন কোনো প্রযুক্তি যদি হচ্ছে তোমার হচ্ছে আসে, তাহলে ওই প্রযুক্তিটা সম্পর্কে কৃষকদেরকে জানানোর জন্য, বা ওই প্রযুক্তিটা তারা কিভাবে ব্যবহার করবে, এই জিনিসটা সম্পর্কে তাদেরকে অবগত করার জন্য সাধারণত এই কৃষক কি করা হয়, সভাটা করা হয়। কৃষক সভা বা উঠোন বৈঠকটা আসলে করা হয়ে থাকে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে উঠোন বৈঠকটা কি? তাহলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি অফিসার কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে কোনো সদস্য কৃষকের, অর্থাৎ কোনো সদস্য কৃষকের বাড়ির উঠোনে যে বৈঠক করে সেটাকে আমরা বলতেছি উঠোন বৈঠক। কি বলা হচ্ছে? উঠোন বৈঠক বলা হচ্ছে আর কি। ঠিক আছে, এরপরে এখান থেকে জ্ঞানমূলকের জন্য সর্বশেষ প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক ফসল মূলত কাকে বলে? বাণিজ্যিক ফসল, শিল্প বা বাণিজ্যিক ফসল আসলে কাকে বলা হয় আর কি। ঠিক আছে, এরপরে তোমরা এখান থেকে পড়বা কৃষি কি। এখান থেকে কি পড়বা? কৃষি কি। তাহলে আমি যে এখান থেকে টোটাল যে প্রশ্নগুলো দিছি মোটামুটি হচ্ছে তোমাদের 12 থেকে 15টার মতো প্রশ্ন আছে। তারপরে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অভিজ্ঞ কৃষককে। অভিজ্ঞ কৃষক কি? অভিজ্ঞ কৃষক হচ্ছে একজন স্থানীয় নেতা বা একজন স্থানীয় পরামর্শদাতা আর কি। ঠিক আছে, ইনি হচ্ছেন অভিজ্ঞ কৃষক। এরপরে বলা হচ্ছে কৃষক মাঠ স্কুল কাকে বলে? কৃষক মাঠ স্কুল কাকে বলে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, কৃষক মাঠ স্কুল কি? যে এই কৃষক মাঠ স্কুল হচ্ছে একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে কি করা হয়, কৃষকদেরকে কৃষিকাজ সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ কৃষিকাজ সম্পর্কিত জ্ঞান এবং জ্ঞান বৃদ্ধির জন্য কি করা হয়, নানান ধরনের হচ্ছে প্রশিক্ষণ
প্রদান করা হয়ে থাকে, সেটাই হচ্ছে কৃষক মাঠ স্কুল। বুঝা গেছে? তাহলে তোমরা কিন্তু সুন্দরভাবে কি করবা, পড়বা। এখানে কি করা হয়, কৃষকদেরকে যে আনুষ্ঠানিকভাবে কি করা হয়, হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় যে কিভাবে কি করবে, এটাই হচ্ছে কৃষক মাঠ স্কুল আর কি। বুঝা গেছে? তাহলে এখান থেকে পড়তে হবে। এরপরে কৃষক সভা মূলত কাকে বলে, যেটা আমি একটু আগেই বললাম, কৃষক সভা বা উঠোন বৈঠকের কথা যেটা। এরপরে প্রশ্ন আসবে কৃষির বৃহত্তম ক্ষেত্র কোনটি? মনে রাখবা কৃষির বৃহত্তম ক্ষেত্র হচ্ছে যে ফসল বা শস্য। হ্যাঁ, কৃষির ক্ষেত্র হচ্ছে 4টা। কৃষির মোট ক্ষেত্র হচ্ছে কয়টা বা উপখাত আছে কয়টা? 4টা। একটা হচ্ছে শস্য, বন, মৎস্য, প্রাণী, এই 4টা। ঠিক আছে? তার মধ্যে সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে আমাদের ফসল বা শস্য আমরা বলতে পারি। তাহলে জ্ঞানমূলকের জন্য এই চ্যাপ্টার থেকে এই টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে ফোকাস দিয়ে পড়তে হবে কিন্তু। ওকে, আচ্ছা এরপরে আসো অনুধাবনমূলকের জন্য ভাইয়া কি কি পড়বো এখান থেকে, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। দেখো এখান থেকে প্রশ্ন আসবে আলু এবং টমেটোকে, আলুকে কেন উদ্যান ফসল বলা হয়, টমেটোকে কেন উদ্যান ফসল বলা হয়। দেখো তুমি চিনবা কিভাবে আলুটা উদ্যান ফসল? আমি শুরুর দিকে বলছি যদি সবজি দেখতে পাও, তাহলে এই সবজি দেখতে পাইলে বুঝবা যে ওটা হচ্ছে উদ্যান ফসল। অর্থাৎ উদ্যান ফসল কোনগুলো হয়? সবজি জাতীয় ফসলগুলো। দেখবা যে সবজিগুলোকে কি করা হয়, নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চাষ করা হয়। সো উদ্যান ফসল চেনার উপায় হচ্ছে সবজি জাতীয় ফসলগুলো হচ্ছে আমাদের উদ্যান ফসল হয়ে থাকে। এখন প্রশ্ন করছে তোমাকে যে আলু বা টমেটোকে কেন উদ্যান ফসল বলা হয়, কি কারণে বলতেছি আমরা? কারণ দেখো তুমি যখন আলুটাকে কি করো ভাইয়া, উৎপাদন করো, দেখো তো আলুটাকে যখন তুমি উৎপাদন করো, উৎপাদন করার পরে আলুটাকে যখন সংগ্রহ করো, তখন সংগ্রহ করার সময় যত্ন সহকারে সংগ্রহ করতে হয় না? যত্ন সহকারে করতে হয়। কেন? কারণ তুমি যদি যত্ন সহকারে আলুটার সংগ্রহ না করো, তাহলে আলুটা কি হতে পারে, আলুর মধ্যে ক্ষতর সৃষ্টি হতে পারে বা আলুটা থেতলে যেতে পারে। আলুটা থেতলে গেলে কি হবে বা ক্ষত সৃষ্টি হলে কি হবে, আলুটা নষ্ট হয়ে যাবে, পচে যাবে। সো এই জন্য আলুটা যাতে নষ্ট না হয়, যাতে পচে না যায়, এই জন্য তোমাকে বিশেষ যত্ন সহকারে কি করতে হয়, আলুটা তুলতে হয়। টমেটোর ক্ষেত্রেও সেম জিনিস, বিশেষ যত্ন সহকারে তোমাকে টমেটোটা তুলতে হয় যাতে থেতলে না যায়, টমেটোর মধ্যে যাতে ক্ষত সৃষ্টি না হয়। যদি সৃষ্টি হয় তাহলে তো ওইটা পচে যাবে। সো দেখো বিশেষ যত্ন সহকারে যে ফসলগুলো চাষাবাদ করা হয় বসত বাড়ির আশেপাশে, সেটাকেই তো উদ্যান ফসল বলা হচ্ছে, তাই না? তাহলে যেহেতু আলু টমেটো কি করা হয়, যে বিশেষ যত্ন সহকারে হচ্ছে আমাদের উৎপাদন করা হয়, এই জন্য এটাকে উদ্যান ফসল বলে আর কি। কি বলে? উদ্যান ফসল বলে আর কি। বোঝা গেছে? তাহলে কি বলছে বলতো, উদ্যান ফসল বলে। তাহলে এই যে দেখো ভাইয়া যে উদ্যান ফসল বা আলুকে কেন, আলু বা টমেটোকে আমরা কেন উদ্যান ফসল আসলে বলতেছি। ওকে, আচ্ছা এই জিনিসগুলো কিন্তু আমি ক্লাসের মধ্যে তোমাদেরকে সুন্দরভাবে পড়াইছি। এবং ইভেন যারা হচ্ছে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আছে, 2-1জনকে দেখতেছি আমি, বেশ কয়েকজনকে আগে, মোটামুটি হচ্ছে তোমরা পেইড ব্যাচের স্টুডেন্ট ক্লাস করতেছো। সো যারা পেইড ব্যাচের ক্লাস স্টুডেন্ট আসো তারা তো জানোই যে আমি আসলে তোমাদেরকে এগুলো পড়াইছি কিনা বা এগুলো কিভাবে পড়াইছি। কৃষি শিক্ষা সাবজেক্টটাকে তোমরা অনেকেই কঠিন মনে করো, অনেক বেশি। কৃষি শিক্ষা সাবজেক্টটা কিন্তু খুব বেশি কঠিন না। হ্যাঁ, তুমি যদি বুঝে পড়ো জিনিসগুলো, রিলেট করে যদি পড়ো, তাহলে কিন্তু এই সাবজেক্টটা তোমার জন্য কি হবে, ইজি হবে আর কি। আমার পেইড ব্যাচের অনেকগুলো স্টুডেন্ট আছে মোটামুটি, এখানে আমি দেখতে পাচ্ছি। ওদের সাথে তোমরা যদি কথা বলো বা ওরা কমেন্টের ওদের সাথে যদি কথা বলো, তাহলে তোমরা আসলে এক্স্যাক্টলি বুঝতে পারবা যে আসলে কৃষি শিক্ষা সাবজেক্টটা আমরা আসলে কিভাবে পড়ি আর কি ক্লাসের মধ্যে। ঠিক আছে? সো কৃষি শিক্ষা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই আল্লাহর রহমতে, ইনশাআল্লাহ। আমার উপর বিশ্বাস রাখতে পারো, ভরসা রাখতে পারো। কৃষি শিক্ষা সাবজেক্টটার একদম A to Z তোমাকে শেষ করে গুলে খাওয়ানোর দায়িত্ব আমার আর কি। বুঝতে পারছো? ইনশাআল্লাহ তোমার কৃষি শিক্ষা যে সাবজেক্টটা, এই সাবজেক্টটার মধ্যে সর্বোচ্চ ভালো রেজাল্ট আসবে আর কি। এতটুকুই আমি জাস্ট তোমাদেরকে বলতে পারি। ঠিক আছে? সো এটা কঠিন একটা সাবজেক্ট না, কঠিন সাবজেক্ট না, খুবই ইজি একটা সাবজেক্ট। জাস্ট তোমাদেরকে জাস্ট বুঝে পড়তে হবে জিনিসগুলো। ঠিক আছে? এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এটাই কি বলতো, যে মেইন ফ্যাক্ট আর কি। আচ্ছা দেখো, আমি কিন্তু তোমাদেরকে চাইলেই কিন্তু কি করতে পারতাম, শুধু বলে দিতে পারতাম আলুকে কেন উদ্যান ফসল বলা হয়, টমেটোকে কেন উদ্যান ফসল বলা হয়, এটুকু বলে দিতে পারতাম। কিন্তু আমি না, আমি একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করতেছি যাতে তোমরা ধরতে পারো বিষয়টা। ঠিক আছে? সো দেখার চেষ্টা করো আর কি। আচ্ছা আসো তো, এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি। বলা হচ্ছে কৃষি কল সেন্টার বলতে কি বুঝো, কৃষি কল সেন্টার বলতে আসলে কি বোঝানো হচ্ছে ভাইয়া। সো এই জিনিসটা একটু দেখার চেষ্টা করো যে কৃষির কল সেন্টার বলতে আসলে কি বুঝো। তাহলে এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখো আমি কিন্তু প্রশ্নগুলোর পাশে স্টার চিহ্ন দিয়ে রাখছি। সো যেই প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওগুলো কিন্তু বেশি স্টার দেওয়া আছে, যেগুলো কম ওগুলোতে কম করে স্টার দেওয়া আছে। বুঝা গেছে? সো এই জিনিসগুলো তোমাদেরকে কি করতে হবে, যে দেখতে হবে। ঠিক আছে? কি বলছে ভাইয়া, এই বইয়ের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কিছুই পড়ি না, পড়ো না কারণ হচ্ছে ভালো লাগে না সম্ভবত, অথবা বুঝতে পারো না, এই জন্যই হয়তো বা পড়তে ইচ্ছে করে না। তবে তুমি যদি বুঝে পড়ো, আমি এতটুকুই বলতে পারি যে এই সাবজেক্টটা তোমার কাছে সহজ সাবজেক্ট মনে হবে। এবং আমার যেটা কথা আমি সবসময়ের জন্য বলি, কৃষি শিক্ষা সাবজেক্টটাকে অনেকেই কঠিন মনে করে। ঠিক আছে? অনেকেই সহজ মনে করে পড়ে না, কিন্তু এই সাবজেক্টটা কিন্তু
ইন্টারমিডিয়েটের জন্য হচ্ছে একটু ডিফিকাল্ট, তবে তুমি যদি বুঝে পড়ো তাহলে এটা তোমার জন্য পানির মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ আর কি। ঠিক আছে, তো আমি জাস্ট এতটুকুই বলি সবাইকে যে কৃষি শিক্ষা সাবজেক্টটা মানে তোমার কাছে যদি যতই বোরিং হোক না কেন, এই সাবজেক্টটাকে তোমার ফেভারিট সাবজেক্ট বানানোর দায়িত্ব আমার আর কি। ঠিক আছে, সো তোমরা ক্লাস করো নিয়মিত, বিশ্বাস রাখো, ভরসা রাখো, ইনশাল্লাহ হচ্ছে কি করবা যে এই কৃষি শিক্ষাতে কোনো ধরনের সমস্যা তোমাদের ইনশাল্লাহ থাকবে না আর কি। ঠিক আছে, আচ্ছা রাফিউন খান বলতেছে ভাই ঘুমাও। মাইর খাইছো মাইর? ঘুমাবে কেন? ঘুমানো যাবে না। হ্যাঁ, ছাত্র জীবনে স্যাক্রিফাইস করতে শিখতে হবে। তুমি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবা তত কি হবে যে তুমি হচ্ছে তোমার স্বপ্ন পূরণের দিকে তত সামনের দিকে আগায় যাবো আর কি। হ্যাঁ, স্যাক্রিফাইস করতে যদি না পারো তাহলে কিন্তু কিছুই হবে না জীবনে। এরকম আজকে ধরো তোমরা একটা রাত বা 2টা রাত হচ্ছে কি করতে পারতেছো না, ঘুম সহ্য করতে পারতেছো না, অথচ আমাদের জীবনের কথা যদি বলি, ইন্টারমিডিয়েটের আজ থেকে মনে করো যে প্রায় 5 থেকে 6 বছর আগে ইন্টারমিডিয়েট পাস করে আসি। সো আমাদের লাইফের কথা যদি বলো, ইন্টারমিডিয়েট লাইফের কথা, তোমার হচ্ছে আমি লাস্ট মনে হয় তোমার ইন্টারমিডিয়েটের যে ফাইনাল পরীক্ষা, ঠিক আছে, এই ফাইনাল পরীক্ষার 4 মাস আগে, অর্থাৎ টেস্ট পরীক্ষার পর থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষা এবং এরপরে অ্যাডমিশনের, এই ইন্টারমিডিয়েট থেকে অ্যাডমিশন অবধি টোটাল 11 মাস, টানা 11 মাস কবে যে শান্তি করে ঘুমাইছিলাম আমি নিজেও জানি না আর কি। বুঝতে পারছো? সো এরকম কত মানে রাত জাগা যে দিন তোমার সামনে অপেক্ষা করতেছে, বা হচ্ছে এরকম কত ঘুমিন রাত যে তোমাকে পার করতে হবে, চোখের পানির সাথে ঘুমিন রাত পার করতে হবে, এটা তুমি কখনোই কেউ করতে পারবে না, মানে কল্পনা করতে পারবে না আর কি। সো স্যাক্রিফাইস করতে শিখতে হবে। হ্যাঁ, সফলতা কিন্তু জীবনে কখনো এমনি এমনি আসে না। তুমি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবা তত কি হবে, তোমার জীবনে হচ্ছে সফলতাটা তত দ্রুত আসবে আর কি। হ্যাঁ, যে যত বেশি মানে স্যাক্রিফাইস করতে পারে তার জীবনের সফলতাটা হচ্ছে ততটা সন্নিকটে, ততটা কাছাকাছি। বুঝতে পারছো? স্যাক্রিফাইস করতে শেখো জীবনের। এখনকার যে ঘুমগুলা, এটাকে স্যাক্রিফাইস করো, তোমার সামনেরটা ভালো হবে, এতটুকু বলতে পারি আর কি। ঠিক আছে, তোমার সামনেরটা ভালো হবে ইনশাল্লাহ। আর এখন যদি স্যাক্রিফাইস না করে এখন যদি ঘুমাও তাহলে তোমার সামনেরটা দেখবা যে খুব কঠিন হবে। এখন ধরো তুমি যদি 3 মাস তোমার লাইফ থেকে স্যাক্রিফাইস করো, তোমাদের পরীক্ষার কতদিন আছে আর 2 মাস, ধরো এই 2 মাস যদি ঘুমটাকে স্যাক্রিফাইস করে যদি পড়াশোনা করো তাহলে সামনের যে জীবনটা, এই জীবনটা তোমার সুন্দর হলেও হতে পারে। কিন্তু এখন যদি তুমি এই 2 মাস স্যাক্রিফাইস না করো তাহলে সামনের যেই 20-30 বছর, এই 20-30 বছর মানে 20-30 বছর তোমাকে ঘুমিন থাকতে হইতে পারে আর কি, এরকম ধরনের। ঠিক আছে, সো ওই লাইফটা তোমার জন্য আরও অনেক কঠিন হতে পারে। সো এখন তুমি 2 মাস স্যাক্রিফাইস করবা নাকি 20-30 বছর সাফার করবা, এটা তোমার সিদ্ধান্ত আর কি। ঠিক আছে, সো স্যাক্রিফাইস করতে শিখো। যাই হোক, আসো কৃষি কল সেন্টার বলতে আসলে কি বুঝো? ঠিক আছে, এই কৃষি কল সেন্টার হচ্ছে কি আমাদের, যে আমরা জানি কৃষি তথ্য সার্ভিস এবং হচ্ছে কি আমাদের যে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের, কৃষি তথ্য সার্ভিস এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে, ঠিক আছে, গঠিত হচ্ছে কি আমাদের যৌথ উদ্যোগে গঠিত হচ্ছে একটা কল সেন্টার, হচ্ছে আমাদের এই কৃষি কল সেন্টার। যেখানে কি করা হয়, যেখানে এই যে 162-123, ঠিক আছে, এই নাম্বারে ফোন করে কি করা হয়, যে কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ বিষয়ক যে কোনো প্রশ্নের সরাসরি হচ্ছে কি করা যায় বলতো, যে সমাধান হচ্ছে বিনামূল্যে পাওয়া যায় আর কি। অর্থাৎ এই সেন্টার থেকে বিনামূল্যে হচ্ছে কি পাওয়া যায়, যে হচ্ছে আমাদের যে এই ধরনের হচ্ছে ইয়াগুলো পাওয়া যায় আর কি। ঠিক আছে, তাহলে কৃষি কল সেন্টার কি, এটা হচ্ছে কৃষি তথ্য সার্ভিস এবং প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটা হচ্ছে কল সেন্টার। যেখানে কি করা হয়, যেখানে এই যে 16123 এই নাম্বারে তুমি যদি ফোন করো তাহলে কৃষি, মৎস্য, তারপরে প্রাণী সম্পদ বিষয়ক যে কোনো প্রশ্নের তুমি মানে প্রশ্নের বা সমস্যার হচ্ছে সমাধান তুমি বিনামূল্যে পেয়ে যাবা এই কল সেন্টার থেকে আর কি। বুঝতে পারছো? এটাই হচ্ছে আমাদের কৃষি কল সেন্টার। এই হচ্ছে কথা, বাকিগুলো তোমরা এখানে ডিটেলস পড়বা। তারপর বলা হচ্ছে অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয় কেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, যে অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভাণ্ডার কি কারণে বলা হচ্ছে ভাইয়া, এই জিনিসটা তোমাদেরকে কি করতে হবে, এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, দেখো একজন অভিজ্ঞ কৃষক, অর্থাৎ একজন কৃষক যখন কি করে, প্রতিদিন বা প্রতিনিয়ত যখন সে বছরের পর বছর ধরে যখন সে কি করে ফসল ফলায়, তারপরে মনে করো যে ফসল ফলায় বা ফসল সংক্রান্ত কাজে সে যখন নিযুক্ত থাকে, তখন সে ওইটাতে এক্সপার্ট হয়ে যায় না। যে ধরো আমি একটা কাজ যদি প্রতিদিন করি বা সবসময় যদি করি বা মানে বছরের পর বছর ধরে যদি করি, তাহলে আমি ওই কাজটাতে সবচেয়ে বেশি দক্ষ হবো না, সবচেয়ে বেশি দক্ষ হবো। সো একজন
কৃষক কি করে যে হাতে কলমে মনে করে যে প্রতিনিয়ত বা প্রতি বছরের পর বছর ওই একই কাজ করার ফলে কি হয়, তার ওই কাজের মধ্যে যে মানে যে সমস্যাগুলো, ওই সমস্যাগুলো সে ইজিলি ধরতে পারে, অর্থাৎ এতটাই দক্ষ হয়ে যায় যে কোনো ধরনের সামান্য থেকে সামান্যতর যদি কি হয় যে সমস্যা যদি হয়, তাহলে সে ইজিলি বুঝতে পারে যে কোথায় সমস্যা হয়েছে কোথায় হয়নি আর কি। ঠিক আছে, সো এই অভিজ্ঞ কৃষক কি করে, এরা আবার কি করে যে যারা নতুন কৃষক আছে দেখবে যে ওরা কি করে অভিজ্ঞ কৃষকদের কাছে যায় পরামর্শ নিতে, যে ভাই আমার তো ধান গাছের মধ্যে অমুক ধরনের পোকা ধরছে, কোন ধরনের বিষ প্রয়োগ করব, আপনি একটু সাজেস্ট করেন। তখন দেখবা যে যারা বেশি অভিজ্ঞ ওরা বলে দেয় যে তুমি অমুক বিষটা প্রয়োগ করো, তাহলে দেখবা যে ধান গাছের পোকা হচ্ছে কি হয়ে গেছে, সে মানে চলে গেছে আর কি, বা মানে দমন হয়ে গেছে। সো এরকম ধরনের, তাহলে অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভান্ডার বলা হয় কেন? কারণ অভিজ্ঞ কৃষক কি করে যে অনেকদিন ধরে হাতে কলমে মনে করো যে কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকার কারণে তার সে ওই বিষয়ে দক্ষ হয়ে যায়, ফলে কি করে যে ওই দক্ষতার ভিত্তিতে সে কি করে যে কোনো ধরনের কৃষি জাতীয় যে কোনো ধরনের সমস্যাগুলো সে সহজে চিনতে পারে এবং ওগুলোর সমাধান সে প্রদান করতে পারে, এবং ওগুলো কি করে পরবর্তীতে সে কি করে স্থানীয় যে কৃষকরা আছে তাদের মধ্যে ওই মানে তথ্যগুলা সে হচ্ছে কি করে যে হচ্ছে প্রদান করে, মূলত কি করে যে তাদেরকে হেল্প করার চেষ্টা করে বা উপকার করার চেষ্টা করে। এই জন্যই কিন্তু কি বলা হয় যে অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভান্ডার বলা হয়। কি বলা হয়? অভিজ্ঞ কৃষককে স্থানীয় তথ্য ভান্ডার বলা হয়ে থাকে আর কি। বুঝা গেছে? আচ্ছা, এরপরে ভাইয়া দেখার চেষ্টা করো, তাহলে এরপরে তোমাদের এখান থেকে প্রশ্ন আরো আসবে, কৃষি তথ্য সেবা ইন্টারনেটের ভূমিকা ব্যাখ্যা করো, অথবা কৃষির উন্নয়নে ইন্টারনেট আসলে কিভাবে ভূমিকা পালন করে, এই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে পড়তে হবে চ্যাপ্টার থেকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখান থেকে আরো গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে সামাজিক বনায়নটার গুরুত্ব আসলে কি। সামাজিক বনায়ন আমরা কেন আসলে সামাজিক বনায়নটা করব? দেখো, একটা দেশের প্রায় 25% কি যে হচ্ছে আমাদের বনায়ন থাকাটা হচ্ছে অপরিহার্য। 25% হচ্ছে বনায়ন থাকতেই হবে, মাস্ট বি 25%। একটা দেশের মোট বনভূমির 25% যদি হচ্ছে বনায়ন না থাকে, তাহলে কিন্তু ওই দেশে কি হবে না বলতো, ওই দেশে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা দিবে আর কি, নানান ধরনের সমস্যা হচ্ছে দেখা দিবে। সো এই জন্য কিন্তু আমাদের সামাজিক বনায়নটা গুরুত্বপূর্ণ। সামাজিক বনায়নের মাধ্যমে কি হয়, বনজ সম্পদের বৃদ্ধি হয় এবং কি হয়, জনগণের কল্যাণ হয়। যারা দরিদ্র জনগোষ্ঠী আছে, ঠিক আছে, এদের কি হয়, কল্যাণ হয়, এবং এরা কি করে যে ওই সামাজিক বনের যে ফল মূল কাঠ টাট এগুলোর হচ্ছে সুবিধা এরা ভোগ করে থাকে আর কি। সো এই কারণে সামাজিক বনায়নটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে এখানে গুরুত্বগুলো কি সুন্দরভাবে দেওয়া আছে, এগুলো দেখবা আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলা হচ্ছে মাঠ ফসলের গুরুত্ব কি, আমরা কেন আসলে মাঠ ফসলটা চাষ করব। ঠিক আছে, এই গুরুত্বগুলো সুন্দরভাবে এখানে দেওয়া আছে, এগুলো দেখবা। তাহলে মাঠ ফসলের গুরুত্ব কি, ওকে, তাহলে এগুলো কিন্তু দেখবা। পরে বলতেছে দেখো, কৃষির তথ্য সেবায় মোবাইল ফোন কি কাজে লাগে। মোবাইল ফোন কি কাজে লাগে? আমরা জানি মোবাইল ফোনের মাধ্যমে কি করা হয় বলতো, যে মোবাইল ফোনের কি করা হয়, যে আমরা জানি কৃষির তথ্য সেবা প্রাপ্তির ক্ষেত্রে মোবাইল ফোন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উৎস, এবং কৃষির তথ্য সার্ভিস মোবাইল কি করে, যে তথ্য সার্ভিসের সার্ভিস যে কোম্পানিগুলো বা তথ্য সার্ভিসের যে প্রতিষ্ঠানগুলো আছে, এরা কি করে যে মোবাইল কোম্পানির সাথে সমঝোতা করে SMS ভিত্তিক তথ্য সেবা তারা হচ্ছে প্রদান করে থাকে আর কি। ঠিক আছে, এবং মোবাইল ফোনের মাধ্যমে সারা দেশে তারা কি করে, মাঠ পর্যায়ে কর্মরত কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি এবং কৃষকের কাছে তারা তথ্য পৌঁছে দেওয়ার হচ্ছে চেষ্টা করে। পর্যায়ক্রমে ছবি ও রেকর্ডিং সহ আরও মোবাইল ভিত্তিক সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হচ্ছে। কৃষি কল সেন্টারের কৃষি বিষয়ক যে কোনো প্রশ্ন করে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে সরাসরি সমাধান পাওয়া যাচ্ছে। অর্থাৎ মোবাইলটা আসলে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেখবো যে বিভিন্ন ধরনের যে কৃষির যে তথ্য সেবার যে প্রতিষ্ঠানগুলো আছে, এরা কি করে মোবাইল কোম্পানির সাথে চুক্তি করে কি করে যে মোবাইলের SMS এর মাধ্যমে কৃষির যে তথ্যগুলো, এগুলো স্থানীয় যে কর্মকর্তা আছে বা কৃষক যারা আছে ওদেরকে হচ্ছে কি করে কৃষির বিভিন্ন ধরনের তথ্য তারা প্রদান করে থাকে। অনেক সময় ছবি পাঠায়, হ্যাঁ, তারপরে হচ্ছে অডিও ভিডিও, এগুলোর মাধ্যমে কি করে যে তোমার কৃষি বিষয়ক যে সমস্যা, এই সমস্যাগুলোর সমাধান দিয়ে থাকে আর কি মোবাইলের মাধ্যমে। সো এটাই বলতেছে যে কি কাজে লাগে। এরপরে ভাইয়া এখান থেকে আর কি পড়তে পারো, যে বাংলাদেশে উদ্যান ফসলের সম্ভাবনাগুলো আসলে কি। এরপরে যে কৃষকদের জন্য উঠোন বৈঠকটা কি কারণে প্রয়োজন। এরপরে সামাজিক বনায়ন কি এবং এই সামাজিক বনায়নের সুফলগুলো কি। ঠিক আছে, কৃষক সবার উদ্দেশ্যটা কি। তারপরে কৃষি সম্প্রসারণ যে অধিদপ্তর, এটা কেন করা হয়েছে। ঠিক আছে, এরপরে NGO কি, তারপরে কৃষকদের জন্য NGO কেন প্রয়োজন। কারণ দেখো, NGO কি করতেছে, যে কৃষকদেরকে কি করে, ঋণ প্রদান করে থাকে, ক্ষুদ্র ঋণ প্রদান করে, এবং এই ঋণ প্রদানের ফলে কি হয়, কৃষকরা তাদের কাছ থেকে ঋণ নিয়ে কৃষি কাজ করতে পারে। সো এই জন্য কিন্তু NGO কৃষকদের জন্য প্রয়োজন। এরপর বলছে ইন্টারনেট কি, ই কৃষি বলতে কি বুঝো। এই হচ্ছে মূলত কি বলতো, যে আমাদের এই অধ্যায় থেকে হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্নগুলো। ঠিক আছে, এরপরে আসো আমরা একটা নমুনা, একটা বা দুইটা হচ্ছে নমুনা প্রশ্নগুলো দেখার চেষ্টা করি, যে ভাইয়া এখান থেকে কি ধরনের প্রশ্নগুলো আসলে আসে। চলো, তাহলে এখানে বলতেছে দেখো, বলা হচ্ছে যে জামান সাহেব
আমন মৌসুমে ধান চাষ করে কম লাভ হয় উপজেলা কৃষি অফিসারের নিকট তিনি যান, অর্থাৎ তিনি আমন ধান চাষ করছে, চাষ করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে বেশি লাভ করতে পারে, ফলে কি করছে সে কৃষি উপজেলা বলা হচ্ছে অফিসারের নিকট যান এবং বলা হচ্ছে কৃষি অফিসার কৃষির বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেন, জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার প্রয়োগ করে সবজি চাষ করতে বলেন আর কি করতে বলেন, সবজি চাষ করতে বলেন। তাহলে সবজি জাতীয় ফসলগুলো যেন কোন ধরনের ফসল হয়, উদ্যান ফসল হয়, তাই না? সো এই উদ্যান ফসলগুলো চাষ করতে বলেন আর কি। এরপরে বলা হচ্ছে তিনি সময় মতো সেচ এবং বালাইনাশক প্রয়োগ করতে বলেন, এতে উৎপাদন খরচ বাড়লেও কি হয় যে আমাদের এই যে জামান সাহেব পূর্বের তুলনায় বেশি লাভবান হয় আর কি। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। তাহলে এখানে কি বলতেছে দেখো, যে এখানে বলতেছে যে BARI এর পুনরূপ কি, এগুলো আমরা উপরে দেখছি, তাই না? তারপরে বলা হচ্ছে অভিজ্ঞ কৃষককে কেন স্থানীয় তথ্য ভাণ্ডার বলা হয়, এগুলো আমরা উপরের দিকে দেখলাম আর কি। আচ্ছা, একটা গান শোনাই আমাদের জন্য। আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টারটা শেষ করে একটা গান শোনাবো, ঠিক আছে? আচ্ছা, প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হবে একটা করে গান গাবো। দেখো, যদিও আমার কণ্ঠ ভালো না, ঠিক আছে, তারপরে শোনাবো না আর কি। তোমাদের যেহেতু আবদার, তোমাদের জন্য সব কিছু করতে প্রস্তুত, ঠিক আছে? শুধু ক্লাসে থাকতে হবে, শুধু কি করতে হবে, ক্লাসে থাকতে হবে, এটাই হচ্ছে কথা। তাহলে এখানে দেখো, তাই এরপরে বলা হচ্ছে ভাইয়া উদ্দীপকে উল্লেখিত ফসলের ক্ষেত্রগুলোর মধ্যে তুলনামূলক আলোচনা করে। তাহলে দেখো তো, প্রথম দিকে জামান সাহেব কি চাষ করছে, আমন ধানটা কি মাঠ ফসল না? মাঠ ফসল। আচ্ছা, এরপরে বলা হচ্ছে কৃষি কর্মকর্তা কি করছে, যে তাকে সবজি চাষ করতে বলছে, তাহলে সবজিগুলো কি উদ্যান ফসল। তাহলে এখন বলছে তোমাকে উদ্দীপকে উল্লেখিত ফসলের ক্ষেত্রগুলোর মধ্যে কি করো, আলোচনা করা। তাহলে উদ্দীপকের প্রথম যেই ফসলটা আমন ধান, এটা হচ্ছে মাঠ ফসল, আর সবজি চাষ যে করতে বলছে ওইটা হচ্ছে উদ্যান ফসল। তাহলে মাঠ ফসল আর উদ্যান ফসলের মধ্যে তুলনামূলক আলোচনা করতে বলছে, যে মাঠ ফসল কি, উদ্যান ফসল কি, মাঠ ফসলের বৈশিষ্ট্যগুলো কি, উদ্যান ফসলের বৈশিষ্ট্যগুলো কি, এই জিনিসগুলো হচ্ছে আলোচনা করতে বলছে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখো, এই যে এখানে সুন্দর করে হচ্ছে দেওয়া হয়েছে, অর্থাৎ পার্থক্যগুলো লিখতে হবে। যেমন যে মাঠ ফসলে বেড়াহীন বিস্তীর্ণ জমিতে চাষাবাদ করা হয়, আর কি করা হয়, উদ্যান ফসল হচ্ছে বসত বাড়ির আশেপাশে করা হয়। মাঠ ফসলের ক্ষেত্রে বেড়া দেওয়ার প্রয়োজন হয় না, উদ্যান ফসলে বেড়া দেওয়ার প্রয়োজন হয়। তারপরে মাঠ ফসলের ক্ষেত্রে কি হয় বলতো, যে নিবিড় পরিচর্যার প্রয়োজন হয় না, কিন্তু হচ্ছে আমাদের উদ্যান ফসলের ক্ষেত্রে নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়। মাঠ ফসলগুলো সবগুলো একত্রে কি করা হয়, সব মাঠ ফসলের ক্ষেত্রে সব বীজ একত্রে বপন করা হয়, কিন্তু উদ্যান ফসলের ক্ষেত্রে প্রত্যেকটা গাছের জন্য আলাদা আলাদা করে বীজ বপন করতে হয়। সো এইগুলো হচ্ছে পার্থক্য বা বৈশিষ্ট্য। সো ওগুলাই হচ্ছে তোমাকে এখানে কি করতে বলছে, লিখতে বলছে আর কি, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে তোমাকে এখানে বলছে যে জামান সাহেবের লাভবান হওয়ার ক্ষেত্র কৃষি কর্মকর্তার পরামর্শের কি বলছে, যথার্থ মূল্যায়ন করা। অর্থাৎ কৃষি কর্মকর্তা তাকে কি করছে, সবজি চাষ করতে বলছে, মানে উদ্যান ফসল চাষ করতে বলছে। এবং এই উদ্যান ফসল চাষের ফলে কি হচ্ছে, যে সে যে লাভবান হচ্ছে, এই বিষয়টার যৌক্তিকতা তোমাকে কি করতে হবে, যে মূল্যায়ন করতে বলছে। অর্থাৎ যে উদ্যান ফসল চাষের ফলে কি হয়, আমরা জানি উদ্যান ফসলের ফলে কি হয় বলতো, উদ্যান ফসল হচ্ছে খরচটা কম হয় এবং এখান থেকে অধিক পরিমাণে লাভ হওয়া যায় আর কি, হ্যাঁ, লাভবান হওয়া যায় উদ্যান ফসলের ক্ষেত্রে। সো এই উদ্যান ফসল চাষাবাদের ফলে কি হচ্ছে, যে আমাদের জামান সাহেব যে লাভবান হচ্ছে, এই বিষয়টি তোমাকে কি করতে হবে, যে আলোচনা করতে বলছে আর কি এখানে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পরেরটা বলছে ভাইয়া, এই যে এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে আর কি, হ্যাঁ, এখানে একটা বেগুন গাছের চিত্র দেওয়া আছে, আমি চিত্রটা অ্যাড করিনি আর কি, জাস্ট এখানে লিখে রাখছি। ধরো এখানে একটা বেগুন গাছের চিত্র দেওয়া আছে, ধরো এটা হচ্ছে একটা বেগুন গাছ, ঠিক আছে? এটা কি বেগুন গাছ আর কি, ঠিক আছে? একটা গান আছে না, সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন আলাই অমনে আমার হাতটা নিল ধরি, তাই তো? দেখো, সো এই যে ধরো এটা হচ্ছে বেগুন গাছ, এটা কি বেগুন গাছ আর কি, কি বলতো, বেগুন গাছ। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন করছে কৃষি শিক্ষা কি প্রথমত, তারপরে কৃষি তথ্য সেবায় হচ্ছে মোবাইল ফোন কি কাজে লাগে, এটা তোমাকে হচ্ছে ইয়া করতে বলছে। এরপরে দেখো সেখানে আচ্ছা, পরেরটা দেখো ভাইয়া, তাহলে এখানে বলছে তোমাকে চিত্রে প্রদর্শিত উদ্ভিদটি কোন জাতীয় ফসল, কোন জাতীয় ফসল। তাহলে বেগুন গাছ, এই যে বেগুন গাছ, এটা কোন জাতীয় ফসল, উদ্যান ফসল। তাহলে তোমাকে ব্যাখ্যা করতে হবে কেন উদ্যান ফসল, কারণ এই বেগুনটা পরিচর্যা করার জন্য, মানে বেগুনটা চাষাবাদের জন্য কি করা হয়, নিবিড় পরিচর্যার প্রয়োজন হয় আর কি, ঠিক আছে? সো নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়, এই জন্য বেগুন গাছটা কি উদ্যান ফসল। তাহলে তোমাকে এটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে কি করবা, যে বেগুন গাছটা হচ্ছে উদ্যান ফসল, এটা প্রথমে লিখে দিবা, তারপরে উদ্যান ফসল কি, এর বৈশিষ্ট্যগুলো কি, ওই জিনিসগুলো লিখবা।
তারপরে ওইখানে দেখাবা যে বেগুনটা চাষাবাদ করার জন্য নিবিড় পরিচর্যার প্রয়োজন হয়, বিশেষ যত্নের প্রয়োজন হয়, ঠিক আছে? এরকম ধরনের বিষয়গুলো দিয়ে কি করবা, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে আর কি। কী ব্যাপার, হাসতেছো কেন? ওই যে গান বললাম এই জন্য, সন্ধ্যাবেলায় বেগুন খেতে করতে গেলাম চুরি। আচ্ছা, এটা একটা ভাইরাল গান, জানো তোমরা? হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবা যে বিভিন্ন ধরনের খেলার যে খেলার স্টেডিয়ামগুলোতে পর্যন্ত এই গান হয়, এবং অনেকেই কিন্তু এই গান শুনে আর কি। সো এটা জোস কিন্তু। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে উদ্বৃত্তি চাষ করা কি লাভজনক? অর্থাৎ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে উদ্যান ফসল চাষ করা কি লাভজনক? তাহলে অবশ্যই লাভজনক। কেন? কারণ উদ্যান ফসলে খরচটা কম হয়, এখানে লাভ বেশি পরিমাণে পাওয়া যায়, অর্থাৎ মুনাফাটা বেশি পাওয়া যায়। খরচ কম হয়, কিন্তু সেই তুলনায় কি হয়, যে তুমি যখন এটা বিক্রি করবা বাজারে, তখন এটার দাম বেশি, মানে বেশি দামে তুমি বিক্রি করতে পারবা না। কম খরচে ব্যয় করে, অল্প সময়ে, স্বল্প পরিসরে, কম খরচে ব্যয় করে তুমি কি করতে পারবা, বেশি পরিমাণে লাভ করতে পারবা। তার মানে তোমার জন্য এটা লাভজনক অবশ্যই। সো এইটাই তোমাকে কি করতে বলছে, যুক্তি দিয়ে হচ্ছে লিখতে বলছে ভাইয়া। ঠিক আছে, কি করতে বলছে, লিখতে বলছে। এরপরে আরেকটা প্রশ্ন আসছে, দেখো এখানে প্রশ্ন আরেকটা কিভাবে আসতে পারে বলতেছে, দেখো যে নিচের চিত্রগুলো লক্ষ্য করো। ধরো এখানে একটা ল্যাপটপের চিত্র দেওয়া আছে, আর এখানে একটা মোবাইল ফোনের চিত্র দেওয়া আছে। এখানে একটা ল্যাপটপ আর এখানে একটা মোবাইল ফোনের চিত্র দেওয়া আছে। তাহলে প্রশ্ন করছে তোমার মাঠ ফসল কি, তারপরে সামাজিক বনায়ন কেন গুরুত্বপূর্ণ। ওকে, সো এগুলো তো আমরা দেখে আসলাম সামনের দিকে, তাই না? আচ্ছা, এরপরে বলছে উদ্দীপকের চিত্র 2 কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির ক্ষেত্রে কিভাবে ভূমিকা রাখে, অর্থাৎ মোবাইল ফোন কিভাবে ভূমিকা রাখে। দেখো তো মোবাইল ফোন কিভাবে ভূমিকা রাখে। সো মোবাইল ফোনের মাধ্যমে কি করা হয়, যে বিভিন্ন ধরনের যে কৃষি সেবার যে মানে তথ্য সেবা ইয়ার যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো কি করে, যে হচ্ছে আমাদের তথ্যগুলো হচ্ছে কি করে, সবাইকে হচ্ছে প্রদান করে আর কি, SMS এর মাধ্যমে প্রদান করে। এছাড়া হচ্ছে মোবাইলের মাধ্যমে কি করতে পারে, দেখো তো যে তারা হচ্ছে মোবাইলের যে বিভিন্ন ধরনের ইন্টারনেট ব্যবহার করে তারা কি করতে পারে, যে বিভিন্ন ধরনের কৃষির যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান জাতীয় ভিডিওগুলো তারা হচ্ছে ইউটিউব থেকে দেখতে পারে, গুগল সার্চ করতে পারে। ঠিক আছে, সো এগুলোর মাধ্যমে কি করতে পারে বলতো, যে কৃষির যে তথ্যগুলো, এই তথ্যগুলো তারা হচ্ছে যে পেতে পারে আর কি। ঠিক আছে, তাহলে মোবাইল ফোনের ভূমিকাটা কি, এটা হচ্ছে ব্যাখ্যা করতে বলছে। এরপরে চিত্র 1 হচ্ছে ল্যাপটপ, এরপরে চিত্র 2 হচ্ছে মোবাইল ফোনের মধ্যে কোনটা অধিকতর উপযোগী। ঠিক আছে, কোনটা সবচেয়ে বেশি উপযোগী আর কি, যে আমাদের কিসের ক্ষেত্রে বলতো, সেটা হচ্ছে যে কৃষি উন্নয়নের ক্ষেত্রে কোনটা বেশি উপযোগী। তাহলে সেটা হচ্ছে অবশ্যই মোবাইল ফোন, তাই না? মোবাইল ফোন বেশি উপযোগী হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে আর কি। কারণ মোবাইল ফোনের SMS সিস্টেমের মাধ্যমে কি করা হয় বলতো, সেটা হচ্ছে যে আমাদের কৃষকদেরকে নানান ধরনের যে তথ্যগুলো, এই তথ্যগুলো হচ্ছে আমাদের প্রদান করা হয়ে থাকে আর কি। ঠিক আছে, কি করা হয়, প্রদান করা হয়ে থাকে। আচ্ছা, এই হচ্ছে তাহলে কি আমাদের বলতো এই চ্যাপ্টারের যাবতীয় প্রশ্নগুলা। ঠিক আছে, অনুধাবনমূলক এবং আমাদের যে ইয়াগুলো আছে, এই জিনিসগুলো। এখন তোমরা আমাকে বলো যে ভাইয়া বুঝতে পারছো কিনা, এতটুকু কি বোঝা গেল কিনা। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে কিনা একটু জানাও। আচ্ছা ভাইয়া, একটা স্যাড সং বলেন না। হ্যাঁ, স্যাড সং বলবা এত রাতের মধ্যে? কি স্যাড সং গাবো বলো? আচ্ছা, আমার গলার কণ্ঠ অবশ্য খুব খারাপ। আমি ক্লাস নিতে গেলে চিল্লাইতে পারি অনেক বেশি, কিন্তু যখন গান গাইতে যাই তখন মনে করো যে বুকের মধ্যে শুরু হয়ে যায় আর কি। ঠিক আছে, কি বলবো, ভূমিকম্প শুরু হয়ে যায়, এরকম ধরনের একটা অবস্থা। তখন আবার দেখবা যে কণ্ঠ দিয়ে মানে কথাই বের হইতে চায় না, এই একটা কাহিনী। যাই হোক, তোমরা যেহেতু শুনতে যাচ্ছ, তো আমি একটা বলি, গান বলি একটা তাহলে। ঠিক আছে, কি বলবো, আচ্ছা একটা গান বলি। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পরে না চোখেতে পলক, তার আসে না কথা মুখে। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পরে না চোখেতে পলক, তার আসে না কথা মুখে। তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া, তার চলে যাওয়া ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়। যার ছবি এই মনে কে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়, সে কি জানে শুধুই তাকে ভালোবাসে আমার হৃদয়, যার ছবি এই মনে কে যায়।
এতটুকুই আর কি। হ্যাঁ, আমি খুব বেশি গান গাইতে পারি না, আবার গলার কণ্ঠ খুব খারাপ। আচ্ছা, এরকম আরো গান শুনবো আমরা, সমস্যা নেই। আচ্ছা, এতটুকু তো ক্লিয়ার, তাই না? এতটুকু তো ক্লিয়ার। আচ্ছা, আমি জাস্ট একটু তোমাদের সাথে কথা বলবো, চ্যাপ্টারটা শেষ হলো, ঠিক আছে? আমরা জাস্ট একটু কি নিয়ে কথা বলবো, আমাদের কোর্সের ইয়া নিয়ে। আচ্ছা, বারবার কেটে যায় কেন? ছেঁকা খাওয়া গান গান শুনতে চাইলে, তাই না? তাহলে একটা গান গাওয়া যায়, ছেঁকা খাওয়া। ছেঁকা খাওয়া কি একটা গান গাবো? কি গান গাবো? ওই যে কি জ্বালা দিয়া গেলা মোরে, এই গানটা গাই নাকি? এখান থেকে যাবো, তাই না? কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। কি দুঃখ দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের পরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের পরে। শিথির সিঁদুরে রাখিব বন্ধুরে, শিথির সিঁদুরে রাখিব বন্ধুরে, ভিড়িয়ে রেশমি ডোরে, ভিড়িয়ে রেশমি ডোরে। কি জ্বালা দিয়া গেলা মোরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, না দেখিলে পরাণ পুরে। আচ্ছা চলো দেখো, আমাদের হচ্ছে যেটা আমি, হ্যাঁ কি তালি, আচ্ছা দেখো, FRB 3.1 কোর্স সম্পর্কে তোমরা সবাই অবগত আছো। FRB 3.1 কোর্সের মধ্যে তোমরা সবাই জানো যে এখানে আমাদের সব ধরনের কোর্স আছে, বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি মানবিক বিভাগের সবগুলো সাবজেক্টের কোর্স তোমরা এখানে পাবা। বাংলা ইংরেজি আইসিটির জন্য আমাদের কম্বো কোর্স আছে। বাংলা ইংরেজি আইসিটিতে তুমি যদি ভর্তি হতে চাও কম্বো কোর্সে, তাহলে সেটার কোর্স ফি হচ্ছে 1490 টাকা। তবে 23 তারিখ রাত 12টার আগে যদি ভর্তি হও, তাহলে এই 1490 টাকার উপরে কিন্তু 10% ডিসকাউন্ট তুমি পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এরপরে তুমি যদি শুধু বাংলা, শুধু ইংরেজি অথবা শুধু আইসিটিতে ভর্তি হতে চাও, তাহলে সেটার কোর্স ফি হচ্ছে আমাদের 990 টাকা। তবে 23 তারিখ রাত 12টার আগে ভর্তি হলে এই 990 টাকার উপরে আবার 10% ডিসকাউন্ট পাবা, ঠিক আছে? এছাড়া আমাদের মানবিক বিভাগের আমাদের গ্রুপ কোর্স আছে। তুমি যদি মানবিক বিভাগের 4টা সাবজেক্টে, শুধু 4টা সাবজেক্টে ভর্তি হতে চাও, তাহলে তোমার জন্য কোর্স ফি হচ্ছে 1490 টাকা। এরপরে এই 1490 টাকার উপরে আবার 23 তারিখ রাত 12টার আগে ভর্তি হলে 10% ডিসকাউন্ট তুমি পাবা আর কি, ঠিক আছে? এরপরে তোমার মানবিক বিভাগ এবং আমাদের যে কম্বো কোর্স, মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্ট এবং কম্বো কোর্স, এই দুইটার কম্বাইন্ড মিলে হচ্ছে বান্ডেল কোর্স। অর্থাৎ বান্ডেল কোর্সের মধ্যে বাংলা ইংরেজি আইসিটির পাশাপাশি তোমার মানবিক বিভাগের যে 4টা সাবজেক্ট, ওই 4টা সাবজেক্ট থাকবে। অর্থাৎ টোটাল সাবজেক্ট 7টা সাবজেক্ট থাকবে এই বান্ডেল কোর্সে তোমার জন্য। তো এই 7টা সাবজেক্টের জন্য তোমার কোর্স ফি হচ্ছে 2490 টাকা। তবে যদি 23 তারিখ রাত 12টার আগে ভর্তি হও, তাহলে এই 2490 টাকার উপরে 10% ডিসকাউন্টে তুমি ভর্তি হতে পারবা। এখন কথা হচ্ছে ভাইয়া ভর্তি হবো কিভাবে? এই যে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে, উপরের নাম্বারটা হচ্ছে মার্চেন্ট নাম্বার, এই উপরের নাম্বারটাতে তুমি পেমেন্ট করতে পারবা। আর এই নিচের যে নাম্বারটা দেখতেছো, এটা হচ্ছে আমাদের বিকাশ, নগদ, রকেট তিনটাই খোলা আছে। সো এই নাম্বারের মধ্যে তুমি সেন্ড মানি করবা। সেন্ড মানি করে আমাদেরকে, আমাদের যে হেল্পলাইন নাম্বার, এই নাম্বারে তুমি কল দিতে পারো, অথবা বনিয়ামিন পেজে তুমি হচ্ছে নক করে জানাবা যে কোন নাম্বার থেকে টাকা পাঠাইছো। এরপরে আমরা তোমাদেরকে গ্রুপের মধ্যে অ্যাড করে নিব আর কি, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের কি বিষয়। এছাড়া তুমি কি করতে পারবা, মানবিক বিভাগের যে কোনো একটা সাবজেক্টেও কিন্তু ভর্তি হতে পারবা। তুমি যদি শুধু চাও কৃষি শিক্ষা ভর্তি হবা, শুধু যদি চাও সমাজবিজ্ঞানে ভর্তি হবা, অর্থনীতিতে ভর্তি হবা, সেটারও সুযোগ আছে। সেটার জন্য কোর্স ফি হচ্ছে 750 টাকা। 23 তারিখ রাত 12টার আগে ভর্তি হলে এই 750 টাকার উপরেও কিন্তু 10% ডিসকাউন্ট থাকবে আর কি, ওকে? তাহলে এই হচ্ছে আমাদের বিষয়। আসো আমরা বাকি যে সাজেশন ক্লাসটা আছে ওখানে একটু যাওয়ার চেষ্টা করি।
ক্লাস কিন্তু শেষ হয়নি, হ্যাঁ শেষের দিকে কিন্তু আরো গান শোনাবো ইনশাল্লাহ, শেষের দিকে আরো গান হবে। আচ্ছা আবুল ফজল পরান বলতেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার কণ্ঠে হচ্ছে আমি ক্যামেরার সামনে গান গাইতে পারি না, এটা সবচেয়ে বড় সমস্যা। আমি একা থাকলে গান গাইতে পারি আর কি, যদিও আমার কণ্ঠ খুব বেশি ভালো না, কিন্তু গান গাইতে পারি আর কি টুকটাক। আচ্ছা আসো তাহলে আমরা কোথায় যাব এখন, হচ্ছে আমরা পরের যে চ্যাপ্টারটা আছে আমরা ওই চ্যাপ্টারের মধ্যে চলে যাই। হ্যাঁ তাহলে একটু দেখার চেষ্টা করো তো ভাইয়া এখানে দ্বিতীয় চ্যাপ্টার সম্পর্কে। ওকে চলো চলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি গুরুত্বপূর্ণ টপিকগুলো কি কি, এগুলো হচ্ছে আমি একটু বলে দিই তোমাদেরকে। চলো দ্বিতীয় চ্যাপ্টারটার নাম কি? ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি। একটু সবাই যারা ক্লাসের মধ্যে আসো একটু ক্লাসটাকে শেয়ার করে দাও তো কাইন্ডলি, একটু শেয়ার করে দাও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা আমাকে গালি টালি দিবে, ঠিক আছে, আমাকে বকাঝকা করবে সবাই, বলবে ভাই আপনার ক্লাসে আপনি কি ক্লাস নিলেন, মাত্র 52টা শেয়ার। তাহলে শেয়ার যদি 200-300 না হয়, 52 জন 27 জন আসো তো কি হয়েছে, সবাই মিলে হচ্ছে শেয়ার করো, ঠিক আছে, 200 শেয়ার প্লাস করে দাও। সবাই তখন আমাকে গালিগালাজ করবে, ভাই সবার ক্লাস দেখছো, তোমার হচ্ছে 1000, তোমার হচ্ছে 1.3 কে 1.5 কে এরকম শেয়ার হয়েছে, আমার ক্লাসে মাত্র 52টা। মান সম্মান কি রাখতেছো তোমরা? রাখতেছো না কিন্তু, ঠিক আছে। আচ্ছা ভাইয়া হয়ে যাক আরেকটা গান। গান ভাইয়া হবে, আমরা পড়ি আগে ইয়াগুলো। গান তো গাইলাম 2টা, ঠিক আছে, 2টা গাইছি, আরও গাইবো, ঠিক আছে, শেষ পর্যন্ত থাকো ইনশাল্লাহ। আমরা আগে পড়ি এটা। সো দেখো এখানে ভাইয়া ভূমি সম্পৃক্ত কৃষি প্রযুক্তি কি কি পড়বো ভাইয়া এখান থেকে, ঠিক আছে, কি কি পড়বো চলো এখানে দেখার চেষ্টা করো। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক আমি যদি বলি তোমাদেরকে, তাহলে এখানে মাটির বুনটটা তোমরা সবচেয়ে ভালোভাবে পড়বা। এটা গ এবং ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ, গ প্লাস ঘয়ের জন্য মাটির বুনট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া এখানে আরেকটা জিনিস পড়বা, সেটা হচ্ছে এসআরআই পদ্ধতি। এখন তোমরা বলতে পারো ভাইয়া এই এসআরআই পদ্ধতিটা কি? এসআরআই পদ্ধতি হচ্ছে আধুনিক ধান চাষের একটা পদ্ধতি আর কি, যেখানে কম পরিমাণে সার, কম পরিমাণে পানি প্রয়োগ করে কি করা হয়, ধান চাষ করা হয় আর কি, ঠিক আছে। কম পরিমাণে সার, কম পরিমাণে সার এবং কম পরিমাণে পানি প্রয়োগ করে কি করা হয় বলতো, ধান চাষ করা হয়। অর্থাৎ ধান চাষের একটা আধুনিক। রাত কয়টা বাজে? 3টার দিকে ধান চাষ করতেছি ভাই। গানটা একটু গান না সন্ধ্যাবেলায়, একটু ভালোবাসা, ভালো করে ভালোবাসা বলতেছি, ভালো করে পড়াশোনা করলে রাত্রে ধান চাষ করা লাগতো না। সেটাই তো দেখতেছি, আসলে ভালোভাবে পড়াশোনা না করে রাতের বেলা ধান চাষ করতে হচ্ছে আমাকে। বেগুনও চাষ করতে হইতেছে ভাই। বেগুন চাষ করতে গিয়ে ধরা পড়েনি তো আমার। ওই তো ওইটাই তো গান শুনলাম পোলাপানদেরকে। গানটা গান তো একটু সোহেল। বইরা নিয়া বইরা দিল বেগুন আমার তুলিতে, আর যাবো না বেগুন তুলিতে। আচ্ছা ওই বেগুনওয়ালা এই গান গাইবো নি আমি পরের বার, আগে এটা পড়াই দিই। এই চ্যাপ্টার শেষে ওই যে বেগুন তুলিতে এই গান শোনাবো নি, ঠিক আছে। আচ্ছা সো দেখো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া মাটির বুনট। ওকে এটা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা গ ঘয়ের জন্য। এছাড়া এসআরআই পদ্ধতিটা পড়ার চেষ্টা করবা। এসআরআই পদ্ধতিটা হচ্ছে যে এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এসআরআই পদ্ধতি আর মাটির বুনট। এসআরআই পদ্ধতি হচ্ছে আধুনিক ধান চাষের একটা পদ্ধতি, যেই পদ্ধতিতে কি করা হয়, কম পরিমাণ সার এবং কম পরিমাণ পানি প্রয়োগ করে কি করা হয় বলতো, যে হচ্ছে আমাদের যে চাষাবাদ করা হয়, কি করা হয়, চাষাবাদ করা হয়ে থাকে আর কি, অর্থাৎ ধান চাষ করা হয় আর কি। ওকে আচ্ছা একজন প্রশ্ন করছে ভাইয়া এখনও 3টা চ্যাপ্টার আছে, ফাস্ট পড়ান। হ্যাঁ এই যে ভালো কথা বলছে ও, সেতু অনেক ফাস্ট করতে হবে আর কি। হ্যাঁ আমি দেখাই দিই টপিকগুলো কী কী আসবে চলো। আচ্ছা এরপরে ভাইয়া এখান থেকে আরও গুরুত্বপূর্ণ কি, গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে এখানে সেচের পদ্ধতি আছে অনেকগুলো, দেখবা ডিপ সেচ পদ্ধতি কি, ফোয়ারা সেচ পদ্ধতি কি, এই সেচের যে পদ্ধতিগুলো আছে এগুলো পড়তে হবে, এগুলো থেকে পরীক্ষায় আসে, ঠিক আছে, বিগত সালের প্রশ্নগুলো দেখবা। এরপরে এখান থেকে কি পড়বো ভাইয়া, যে মাটির অম্লত্ব কি, মাটির ক্ষারত্ব কি, ঠিক আছে, তারপরে মাটির অম্লীয় মাটির বৈশিষ্ট্য কি, ক্ষারীয় মাটির বৈশিষ্ট্য কি, তারপরে মাটি কেন অম্লীয় হয়, মাটি কেন ক্ষারীয় হয়, ঠিক আছে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে মাটির সংশোধন। তাহলে মাটি কেন সংশোধন করা হয়, অর্থাৎ মাটি কেন সংশোধন করা প্রয়োজন, এগুলো অনুধাবনমূলকে আসবে, ঠিক আছে। তাহলে মাটি সংশোধন অর্থাৎ চুন প্রয়োগ করে, জৈব সার প্রয়োগ করে, সালফার বা গন্ধক প্রয়োগ করে, বায়ো ফার্টিলাইজার প্রয়োগ করে, জৈব বালাইনাশক ব্যবহার করে কিভাবে ক্ষারীয় মাটি এবং অম্লীয় মাটি কি করা হয়, যে আমাদের কি করা হয় বলতো, যে এগুলোকে হচ্ছে কি করা হয়,
সংশোধন করা হয়। মাটির সংশোধন বলতে কি বোঝাচ্ছে? মাটির সংশোধন বলতে বোঝাচ্ছে মাটির গুণগত মান ঠিক রাখার জন্য মাটিতে অম্লত্ব এবং ক্ষারত্বের পরিমাণ হ্রাস করাটাকে আমরা বলতেছি কি মাটির সংশোধন। তাহলে এই মাটির সংশোধনটা কেন প্রয়োজন এবং এটা চুন, জৈব সার, সালফার, বায়োফার্টিলাইজার, জৈব বালাইনাশক এগুলো ব্যবহার করে কিভাবে ক্ষারীয় মাটি এবং অম্লীয় মাটিকে সংশোধন করা যায়, এই জিনিসগুলো এখান থেকে পড়তে হবে আর কি। ঠিক আছে, ভূমিক্ষয়টা তেমন একটা গুরুত্বপূর্ণ না, তোমাদের জন্য ক এবং ক্ষয়ের জন্য ভূমিক্ষয়টা আসতে পারে আর কি। ওকে, আচ্ছা, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাটির বুনট আর এসআরআই পদ্ধতি। পাশাপাশি বললাম এই যে মাটির এই যে সংশোধনটা পড়বা আর কি, হ্যাঁ, কিভাবে পড়া হয়। তারপরে অম্লীয় মাটি, ক্ষারত্ব মাটি এগুলো ক ক্ষয়ের জন্য আসবে। কোথায় আসবে? ক ক্ষয়ের জন্য আসবে। আচ্ছা, এরপরে আসো ভাইয়া, এখন এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক দেখলাম, তাহলে ভাইয়া জ্ঞানমূলক প্রশ্ন কি আসবে? দেখো জ্ঞানমূলক প্রশ্ন আছে মালচিং কি বলা হচ্ছে ভাইয়া, মালচিংটা কি মনে রাখবে? মালচিং বা জাবরা কাকে বলা হয়? মালচিং হচ্ছে দেখো যে আমরা কি করি যে জমি থেকে যখন ফসল আমরা তুলে ফেলি, ধরো ধানের জমি থেকে যখন আমরা ধান কেটে ফেলার পর কি থাকে আমাদের, যে ধানের পুরো গাছটা কি আমরা কাটি না, অর্ধেকটা কাটি, অর্ধেকটা ধানের জমিতে রেখে দিই, ওটাকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকি আর কি। ঠিক আছে, তো ওই যে ধান কাটার পরে ধানের যে খড়ের যে অংশটা আমরা জমিতে রেখে দেই, আমরা অনেক সময় দেখবা যে ওই খড়ের অংশটা অনেকে কি করে কেটে জমির উপর বিছায় রাখে। বিছায় রাখার কারণটা কি? কারণটা হচ্ছে যাতে করে জমির মাটি, আমরা জানি ভূমিক্ষয় হয় তাই না, যে বাতাস বা অন্যান্য কারণে কি হয় যে এক জায়গার মাটি আলগা হয় আরেক জায়গায় চলে যায়, এটাকে বলা হয় ভূমিক্ষয়। সো এই ভূমিক্ষয় থেকে যাতে রক্ষা পায়, অর্থাৎ মাটি যাতে কি হয় যে রক্ষা যাতে পায়, ভূমিক্ষয় যাতে না হয় এবং মাটিতে যাতে রসের পরিমাণটা ঠিক থাকে, এটা যাতে বাষ্পিত হয়ে চলে যেতে না পারে, এই জন্য কি করা হয় যে জমির উপরে দেখবা খড় টর বা অন্য কিছু হচ্ছে বিছায় দেওয়া হয়, এটাকে বলা হচ্ছে মালচিং বা জাবরা। কি বলা হয়? মালচিং বা জাবরা। তাহলে ভূমির উপরিতল ঢেকে মাটি ও রস অপসারণ হয়ে যাওয়া প্রতিরোধ করাকে মালচিং বলে। তাহলে ভূমির উপরিভাগটাকে মানে খড়কুটা দিয়ে ঢেকে দিয়ে, ঠিক আছে, বা খড়কুটা বা অন্য কিছু দিয়ে ঢেকে দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে মাটি এবং যে মাটির যে রস এটা যাতে অপসারণ হয়ে না যায়। ঠিক আছে, এই জন্য কি করা হয় যে খড়কুটা দিয়ে যে জিনিসগুলো ঢেকে দেওয়া হয় এগুলোকে বলা হয় মালচিং বা জাবরা। কি বলা হয়? মালচিং বা জাবরা বলা হয়। ওকে, তারপরে সেচ কি, এটা আমি পড়াইছি একটু আগে। ভূমিক্ষয় কি? সাধারণত জমির উপরিভাগের মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়াকে কি বলা হয়? ভূমিক্ষয় বলা হয়ে থাকে আর কি। ঠিক আছে, এরপরে মাটির বুনট কি মনে রাখবা? মাটির বুনট হচ্ছে যে মাটিতে যে বালি, পলি এবং কর্দম কণা যে অনুপাত, অর্থাৎ কতটুকু আছে আর কি, সেটাকে বলা হচ্ছে মাটির বুনট। বালুকণা হচ্ছে সবচেয়ে বড় কণা যেটা, ঠিক আছে, মাটির যে বড় কণা সেটাকে বলা হয় বালুকণা। পলিটা হচ্ছে মাঝারি কণা আর কর্দম কণা হচ্ছে মাটির সবচেয়ে ক্ষুদ্র কণাটা, ওটাকে বলা হচ্ছে পলিকণা। তাহলে একটা মাটিতে কতটুকু বালি আছে, কতটুকু পলি আছে, কতটুকু কর্দম আছে, এইটার যে অনুপাত, এই অনুপাতটাকেই বলা হচ্ছে মাটির বুনট। কি বলা হয়? মাটির বুনট বলা হয় আর কি। তাহলে মাটির বুনট কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এই যে দেখো 3 স্টার দেওয়া আছে। তারপরে AWD কি, SRDI কি, এগুলোর পূর্ণরূপ কি, এগুলো আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে দেখো পূর্ণরূপগুলো সুন্দর করে এখানে আমি দিয়ে দিছি যে AWD হচ্ছে অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাই। তোমরা ওয়েট দিতে পারো, হ্যাঁ ওয়েট দিতে পারো, বুঝিনি ভাই, 45 মিনিট আছে ক্লাস, দ্রুত টেনে দাও। হ্যাঁ ওইটাই করতেছি। ওয়েটিং, অনেক জায়গায় দেখবা অল্টারনেট ওয়েটিং অথবা হচ্ছে যে অ্যান্ড ড্রাইং দেওয়া থাকে আর কি, হ্যাঁ ড্রাইং দেওয়া থাকে। তো ওইটাও যা, এটাও তা, অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাই এটা বললেও হবে, ওয়েটিং অ্যান্ড ড্রাই এটা বললেও হবে। ঠিক আছে, এরপরে SRDI এর পুনরূপ কি, এই যে দেওয়া আছে দেখো সুন্দরভাবে। এরপরে কি পড়তে হবে? মাটির অম্লমান কি অথবা মাটির পিএইচ কি। আমি বলছিলাম যে পিএইচ কি, পিএইচ হচ্ছে মাটিতে, এই যে দেখো এইটাকে বলা হয় হাইড্রোজেন আয়ন। হ্যাঁ, তাহলে মাটিতে হাইড্রোজেন আয়নের যে ঋণাত্মক মানে কি মাইনাস, আর লগারিদম মানে হচ্ছে লগ। তাহলে দেখো হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা হয় পিএইচ। কি বলা হয়? পিএইচ বলা হয়। ক্লাসে পড়াইছি সুন্দরভাবে। হ্যাঁ, তাহলে পিএইচ কি, পিএইচ হচ্ছে মাটিতে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা বলতেছি পিএইচ। কি বলা হচ্ছে? পিএইচ বলা হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে মাটির অম্লমান যেটা, পিএইচও সেটা। তাহলে যদি প্রশ্ন দুইভাবে আসতে পারে, মাটির অম্লমান কি, তাহলে এইটা বলবা, মাটির পিএইচ কি, একই উত্তর। ঠিক আছে, তাহলে পিএইচ বা অম্লমান একই জিনিস। তাহলে ডিপশেষ কি, এই যে পড়তে হবে। ঠিক আছে, ডিপশেষ কি, তাহলে এগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য পড়তে হবে। এরপরে বলা হচ্ছে দেখো ভূমি সংরক্ষণ কাকে বলে, ভূমি সংরক্ষণ কাকে বলে। তারপরে শস্য পর্যায় কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শস্য পর্যায় হচ্ছে দেখো যে একই জমিতে আমরা কি করি, বারবার একই ধরনের ফসল
না ফলায়, যখন একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয় তখন সেটাকে বলা হয় শস্য পর্যায়। অর্থাৎ একই জমিতে বারবার একই ফসল না ফলায় বিভিন্ন ধরনের ফসল যখন ফলানো হয় তখন সেটাকে বলা হয় শস্য পর্যায় আর কি, বোঝা গেছে? এটাকে বলা হয় শস্য পর্যায়। যেমন ধরো এইবার ধান চাষ করলাম, পরের বার ভুট্টা, তারপরের বার গম, এইভাবে হচ্ছে যখন আমরা কি করব একটার পর একটা, মানে ধান চাষ এবারও ধান চাষ করছি, পরের বারও ধান চাষ করলাম, তারপরের বারও ধান চাষ করলাম, এইভাবে না করে যখন আমরা কি করব একই জমিতে যখন কি করব যে একই বছরে পর্যায়ক্রমে যখন বিভিন্ন ধরনের ফসল চাষাবাদ করব তখন সেটা কি হবে শস্য পর্যায় হবে। এবং এই শস্য পর্যায়ে সবচেয়ে গুরুত্ব হচ্ছে যে এর ফলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের যে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায় আর কি, ঠিক আছে? উর্বরতা নষ্ট হয় না শস্য পর্যায়ের কারণে। এরপরে ট্রাইকোডার্মা কি? ট্রাইকোডার্মা হচ্ছে এক ধরনের মৃতজীবী ছত্রাক যেটা মাটিতে বসবাস করে এবং কি করে গাছের রোগ সৃষ্টিকারী যে জীবাণুগুলো আছে এগুলোকে সে খেয়ে ফেলে। এই জন্য এই ট্রাইকোডার্মাকে কিন্তু কি বলা হয় ডক্টর ফাঙ্গাস বলা হয়। কি বলা হয়? ডক্টর ফাঙ্গাস। জ্ঞান মানে অনুধাবনমূলক প্রশ্নে আসবে। তারপরে এসআরআই এর পূর্ণরূপ কি? এসআরডিআই এটার পূর্ণরূপ কি? এগুলো দেখতে হবে। এসআরআই এর পূর্ণরূপ এই যে দেওয়া আছে সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, ঠিক আছে? এরপরে এসআরডিআই এর পূর্ণরূপ কি? সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। ওকে, এরপরে অণুজীব সার বা জীবাণু সার কি? আমরা জানি যে মাটির মধ্যে অনেকগুলো অণুজীব বা জীবাণু আছে, কিন্তু সব জীবাণু কি করে না যে উদ্ভিদের ক্ষতি করে না। কিছু জীবাণু আছে যেগুলো উদ্ভিদের উপকার করে। তো যেই জীবাণুগুলো উদ্ভিদের উপকার করে ওই জীবাণুগুলোকে নিয়ে যে সারটা তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে জীবাণু সার। কি বলা হচ্ছে? জীবাণু সার বলা হচ্ছে। এরপরে এখান থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলকের জন্য পানি নিকাশ কি, তারপরে অম্লীয় মাটি কাকে বলে, ক্ষারীয় মাটি কাকে বলে। মনে রাখবা যেই মাটিতে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেশি থাকে সেই মাটিটাকে বলা হয় অম্লীয় মাটি, আর যেই মাটিতে হাইড্রোক্সিল আয়নের পরিমাণ কি থাকে, হাইড্রোক্সিল আয়নের পরিমাণ বেশি থাকে সেটাকে বলা হয় ক্ষারীয় মাটি। কি বলা হয়? ক্ষারীয় মাটি, ঠিক আছে? এরপরে পড়তে হবে ফোয়ারা সেচ পদ্ধতি কি, ড্রিপ সেচ পদ্ধতি কি। এইগুলো হচ্ছে তোমাদের জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে কথা হচ্ছে ভাইয়া এখান থেকে অনুধাবনমূলকের জন্য কি পড়বো? তাহলে এখানে তোমাকে পড়তে হবে মাটি সংশোধন কেন করা প্রয়োজন। মাটি সংশোধন তুমি আসলে কিসের জন্য করবে? আমরা জানি যে একটা গাছের যে জীবনচক্র, এই জীবনচক্রটা সম্পূর্ণ করতে কি হয় যে মাটির মাধ্যমে কিন্তু জীবনচক্রটা তার সম্পূর্ণ হয় আর কি, ঠিক আছে? মাটি সংশোধন প্রয়োজন কেন? কারণ মাটি যদি সংশোধন না হয় তাহলে কিন্তু গাছ কি করতে পারবে না, টিকে থাকতে পারবে না। দেখবা যে মানে সব মাটিতে কিন্তু সব ধরনের ফসল হয় না। কিছু কিছু মাটি আছে যে মাটিতে মানে সব ধরনের ফসলের জন্য মানে প্রত্যেকটা ফসলের জন্য আলাদা আলাদা মাটির প্রয়োজন হয় আর কি। সব মাটিতে কিন্তু সব ধরনের ফসল ফলায় না, মানে ফলায় না আর কি। এই জন্য মাটি সংশোধনটা কিন্তু আমাদের কি প্রয়োজন আর কি, ঠিক আছে? কিসের জন্য? যে মাটি সংশোধনটা এই জন্য হচ্ছে আমাদের প্রয়োজন। এরপরে বলা হচ্ছে মাটির পিএইচ জানা প্রয়োজন কেন, অর্থাৎ মাটির পিএইচ কেন জানতে হবে? যাতে করে তুমি সয়েল সিরিজ বুঝতে পারো, অর্থাৎ মাটিটার কোন ধরনের মাটি এটা যাতে শনাক্ত করতে পারো, তারপরে কোন মাটিটা কোন ফসলের জন্য উপকারী হবে এটার জন্য তোমাকে পিএইচ মান জানতে হবে। পিএইচ মানের উপর নির্ভর করে যে কোন মাটিটা কেমন ধরনের হয় আর কি, ঠিক আছে? এছাড়া আরো বিভিন্ন ধরনের কারণ আছে, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। খুবই গুরুত্বপূর্ণ জ্ঞান অনুধাবনমূলকের জন্য ভাইয়া এই প্রশ্নগুলা, ঠিক আছে? এরপরে বলা হচ্ছে দেখো যে সবুজ সার ধৈঞ্চা হিসেবে উপযোগী কি কারণে, মানে ধৈঞ্চা সবুজ সার হিসেবে উপযোগী কি কারণে আর কি, ঠিক আছে? সো এই জিনিসটা তোমাকে পড়তে হবে। এবং দেখবা বিগত সালের প্রশ্নে কিন্তু এই প্রশ্ন আসে সবুজ সার হিসেবে ধৈঞ্চা কেন উপযোগী, ঠিক আছে? কারণ হচ্ছে দেখো এটা হচ্ছে যে আমাদের এই যে ধৈঞ্চা, ঠিক আছে, এটা হচ্ছে ছোট্ট জীবনকালের উদ্ভিদ এবং এটা উৎপাদন করার জন্য এবং এটাকে পরিচর্যা করার জন্য কোনো ধরনের প্রয়োজন হয় না। এবং এই ধৈঞ্চা কি করতে পারে যে বাতাসের যে মুক্ত নাইট্রোজেন, এই মুক্ত নাইট্রোজেনটাকে সে সংঘবদ্ধ করে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করতে পারে এবং পরবর্তীতে সবুজ সার হিসেবে ব্যবহারে অন্যান্য পুষ্টি উপাদান জনিত জমিতে যুক্ত করতে পারে। এই জন্য কিন্তু যে সবুজ সার হিসেবে ধৈঞ্চা কি সবচেয়ে বেশি উপযোগী আর কি, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো হচ্ছে এখান থেকে পড়তে হবে। এরপরে জৈব পদার্থকে কেন মাটির প্রাণ বলা হয়, এরপরে জৈব পদার্থকে কেন মাটির প্রাণ বলা হয়। তারপরে বলা হচ্ছে ভাইয়া যে সবুজ সার বলতে আসলে কি বোঝায়, সবুজ সার বলতে কি বোঝায়, কম্পোস্ট সার বলতে আসলে কি বোঝায়, সবুজ সার বলতে আসলে কি বোঝায়, এগুলো সুন্দর করে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এরপরে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এখানে দেখো যে আমি যদি বলি তোমাদেরকে যে ভূমিক্ষয়ের ফলে মাটির উৎপাদন ক্ষমতা কমে যায় কেন। দেখো বলা হচ্ছে ভূমিক্ষয়ের ফলে মাটির উৎপাদন ক্ষমতা কমে যায় কেন, কারণ উর্বর মাটিটা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এই জন্য ভূমিক্ষয়ের কারণে কি হয়, মাটির উৎপাদন ক্ষমতা কমে যায়, কি হয়, কমে যায়। এগুলো সুন্দর করে ব্যাখ্যা করে লিখতে হবে। এরপর দেখো এসআরআই পদ্ধতির বৈশিষ্ট্যগুলো লেখো। এসআরআই পদ্ধতি কি? ধান চাষের একটা আধুনিক পদ্ধতি, বোঝা গেছে? তাহলে এই পদ্ধতির বৈশিষ্ট্যগুলো কি কি এটা তোমাকে লিখতে বলছে। এরপর বলছে মাটির অম্লত্ব কেন বৃদ্ধি পায়, মাটির খারত্ব কেন বৃদ্ধি পায়। অনেকগুলো কারণ আছে মাটির অম্লত্ব এবং খারত্ব বৃদ্ধি পাওয়ার কারণে। একটা হচ্ছে তাপমাত্রা আছে, যেমন তাপমাত্রা যদি বেশি পরিমাণে হয় তাহলে জৈব পদার্থ দ্রুত পচে যাবে, ফলে কি হবে, মাটিটা অম্লীয় হয়ে যাবে আর কি, ঠিক আছে? তাপমাত্রা আছে। তারপরে একই জমিতে তুমি যদি কি করো,
মানে একই রাসায়নিক সার যদি বারবার ব্যবহার করো তাহলে ওই জমিটা কি হয়ে যাবে, অম্লীয় হয়ে যাবে। এরকম অনেকগুলো কারণ আছে, ঠিক আছে। সো এটা পড়তে হবে, অম্লীয় জমিতে কেন, মানে জমিতে কেন অম্লত্বের পরিমাণ, অম্লত্ব মানে কি অ্যাসিডের পরিমাণ কেন বেড়ে যায়, আর ক্ষারের পরিমাণ কেন জমিতে বেড়ে যায় আর কি। হ্যাঁ, এরপরে যে এখানে পড়তে হবে নিরপেক্ষ মাটি বলতে কি বুঝো, খুবই গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ মাটি বলতে কি বুঝো, অর্থাৎ যেই মাটিতে হচ্ছে কি অম্লত্ব এবং ক্ষারত্বের পরিমাণটা নেই বললেও চলে আর কি, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে নিরপেক্ষ মাটি। কি বলা হচ্ছে, নিরপেক্ষ মাটি, অর্থাৎ প্রশমিত মাটি। প্রশমিত মাটি যেখানে অম্লত্ব ক্ষারত্বের কি প্রভাব নেই, এরকম ধরনের মাটিটাকে আমরা নিরপেক্ষ মাটি বলতে পারি। এরপরে মাটির যে উর্বরতা, এই উর্বরতা বৃদ্ধির জন্য কেঁচো কি ধরনের ভূমিকা পালন করে, এটা হচ্ছে তোমাদের অনুধাবনমূলকের জন্য প্রশ্নে আসে এইভাবে। এরপরে ভূমিক্ষয় মৃত্তিকার কি ধরনের প্রভাব ফেলে, অর্থাৎ ভূমিক্ষয়ের ফলে মাটিতে কি ধরনের প্রভাব পড়ে, মাটিতে কি ধরনের প্রভাব পড়ে, মাটির উর্বরতা শক্তি কমে যায়, তাই না, উৎপাদন ক্ষমতা কমে যায়। সো এই ধরনের প্রভাবগুলো এখানে পড়ে। এরপরে বলছে মাটির বুনট বলতে কি বুঝো, ওইটাই একটু আগে বললাম যে মাটিতে আসলে বালি, পলি এবং কর্দম কণার যে অনুপাত, এই অনুপাতটাকে বলা হচ্ছে মাটির বুনট। কি বলা হচ্ছে, মাটির বুনট। এরপরে এই যে এডব্লিউডি পদ্ধতি বলতে কি বুঝো, এই এডব্লিউডি হচ্ছে যে সেচ প্রদান করার একটা পদ্ধতি আর কি, বুঝতে পারছো, ঠিক আছে, অল্টারনেট ওয়েট অ্যান্ড ড্রাই, একটা হচ্ছে কি আমাদের সেচ প্রদান করার একটা পদ্ধতি হচ্ছে এডব্লিউডি, বুঝতে পারছো। আচ্ছা, এরপর হচ্ছে ক্ষারীয় এবং অম্লীয় মাটির দুইটা করে বৈশিষ্ট্য লিখো। ক্ষারীয় মাটির দুইটা বৈশিষ্ট্য, অম্লীয় মাটির দুইটা বৈশিষ্ট্য। তাহলে এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের অনুধাবনের জন্য আসবে, কোথায়, অনুধাবনমূলক প্রশ্নের জন্য আসবে। এবং আমি যখন এই চ্যাপ্টারটা পড়াইছি তোমাদেরকে, তখন কিন্তু আমি এই জিনিসগুলো অনেকগুলাই আমি তোমাদেরকে বলে দিছি ক্লাসের মধ্যে, তাই না, যে এই জিনিসগুলো কেমন হবে, যে ভূমিক্ষয়ের ফলে কি হয়, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার আমরা এসআরআই যে পদ্ধতি, এই পদ্ধতির যে বৈশিষ্ট্যগুলো এগুলো, তারপরে হচ্ছে আমরা আরও অনেকগুলো মোটামুটি পড়ছি, যে ক্ষারীয় মাটি অম্লীয় মাটির বৈশিষ্ট্যগুলো কি, এরকম ধরনের আরও প্রশ্নগুলো হচ্ছে আমরা পড়ছি, কিভাবে ক্ষারীয় মাটি অম্লীয় মাটি সংশোধন করা যায়, এগুলো কিন্তু আমরা ক্লাসের মধ্যে অলরেডি পড়ে ফেলছি, তাই না। আচ্ছা, আজকেরটা যেহেতু সাজেশন ক্লাস, সাজেশন ক্লাসে তো সাধারণত পড়ানো হয় না, সাজেশন ক্লাসে শুধু সাজেশন দেওয়া হয় যে কোনগুলো গুরুত্বপূর্ণ টপিক পড়বা আর কি। হ্যাঁ, তো সেই অনুযায়ী আমি জাস্ট তোমাদেরকে কি করতেছি, যে বলার চেষ্টা করতেছি যে কোন জিনিসগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা আসো ভাইয়া, তাহলে আচ্ছা নমুনা প্রশ্ন একটা দেখার চেষ্টা করো। সো নমুনা প্রশ্নটা দেখলেই বুঝতে পারবা যে কিভাবে প্রশ্নটা আসে। বলছে দেখো, সুজালপুর গ্রামের কৃষকরা দীর্ঘদিন যাবৎ গতানুগতিক পদ্ধতিতে ধান চাষ করে। গতানুগতিক পদ্ধতি বলতে আগের পদ্ধতিতে আর কি। হ্যাঁ, তাহলে এরপর হচ্ছে এবছর কৃষক সভায় উপসহকারী কৃষক কর্মকর্তা তাদেরকে নতুন পদ্ধতিতে চারা রোপণের কথা বললেন, ঠিক আছে। নতুন পদ্ধতি কোনটা, এসআরআই পদ্ধতি, ঠিক আছে। বলা আছে এই পদ্ধতিতে প্রতিটি গোছায় একটি করে কম বয়সী চারা রোপণের প্রয়োজন পড়ে এবং এই পদ্ধতিটি গতানুগতিক পদ্ধতির চেয়ে অধিকতর সুবিধাজনক এবং কিছু কৃষক উদ্বুদ্ধ হয়ে এই পদ্ধতিতে ধান চাষে অনেক লাভবান হলেন। এখন প্রশ্ন করছে ট্রাইকোডার্মা কি, একটু আগে পড়লাম, ফসলের জমিতে মালচিং করা হয় কেন, বা জাবরা প্রয়োগ করা হয় কেন আর কি, ঠিক আছে, যাতে কি হয়, মাটির যাতে ভূমিক্ষয় যাতে না হয়, মাটি যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে না পারে এবং মাটির রস যাতে বাষ্পিত হয়ে চলে না যেতে পারে, এই জন্য মাটিতে জাবরা বা মালচিং প্রয়োগ করা হয়ে থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা তাহলে আসো, দেখো ভাইয়া, এখন কথা হচ্ছে এখান থেকে প্রথম আগে প্রশ্ন করছে, দেখো উদ্দীপকের নতুন পদ্ধতির ধান চাষ কেন লাভজনক ব্যাখ্যা করো। নতুন পদ্ধতিটার নাম কি, এসআরআই পদ্ধতি। কি বলতো, এসআরআই পদ্ধতি। এই যে দেখো সুন্দর করে এখানে দিয়ে দিছি। তাহলে এসআরআই পদ্ধতিটা হচ্ছে আমাদের কি, নতুন পদ্ধতি, এবং এই এসআরআই পদ্ধতিটা হচ্ছে ধান চাষের একটা আধুনিক পদ্ধতি। এবং আমি যেটা বললাম তোমাদেরকে, যে এই এসআরআই পদ্ধতিতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এক্স্যাক্টলি এখানে আমাদের অল্প পরিমাণে পানি এবং অল্প পরিমাণে সার প্রয়োজন হয়, অর্থাৎ অল্প পরিমাণ পানি এবং অল্প পরিমাণ সার দিয়ে তুমি কি করতে পারবা, যে উৎপাদন করতে পারবা আর কি, ঠিক আছে, এই এসআরআই পদ্ধতি। তাহলে তোমাকে বলছে এসআরআই পদ্ধতির যে লাভজনক কেন সেই জিনিসটা তোমাকে লিখতে বলছে আর কি, ঠিক আছে। কি করতে বলছে, যে লাভজনক কেন সেটা তোমাকে লিখতে বলছে। এবং এই এসআরআই পদ্ধতির ব্যবহারের ফলে, এসআরআই পদ্ধতিতে ধান চাষের ফলে কি হয়, যে ফলন, যে অর্থাৎ ধান চাষের যে ফলন, ধানের যে ফলন, এটা হচ্ছে 15 থেকে 20 গুণ হচ্ছে বৃদ্ধি পায় আর কি, বুঝতে পারছো, এটাই হচ্ছে এর লাভ। তাহলে এই যে দেখো গতানুগতিক পদ্ধতি এবং এসআরআই পদ্ধতির মধ্যে পার্থক্য আমাদের জানতে চাইছিল ঘ নাম্বারে। দেখো বলা আছে উদ্দীপকে উল্লেখিত পদ্ধতি দুটির তুলনামূলক আলোচনা করো। প্রথম পদ্ধতিটা ছিল গতানুগতিক আর নতুন পদ্ধতিটার নাম হচ্ছে এসআরআই। তাহলে গতানুগতিক পদ্ধতি আর এসআরআই এর মধ্যে পার্থক্য কি, তুলনামূলক পার্থক্য হচ্ছে যেটা গতানুগতিক পদ্ধতি সেখানে পানি বেশি লাগে, তারপরে রাসায়নিক সার বেশি লাগে, কীটনাশকের পরিমাণ বেশি লাগে। কিন্তু যেটা এসআরআই পদ্ধতি হচ্ছে আধুনিক ধান চাষের একটা পদ্ধতি। তাহলে এই এসআরআই পদ্ধতিতে হচ্ছে আমাদের বীজ কম পরিমাণে লাগে, অল্প পরিমাণ বীজ দিয়ে ধান চাষ করা যায়, তারপরে খরচ কম হয়,
এখানে পানি কম লাগে, এখানে হচ্ছে সার কম লাগে এবং সবগুলা কম লাগে এবং খরচ কম হয় এবং ফলন আবার গতানুগতিক পদ্ধতিতে যেই ফলন হয় তার থেকে 15 থেকে 20 ভাগ ফলন বৃদ্ধি পায় এই এসআরআই পদ্ধতিতে। এটাই হচ্ছে এই গতানুগতিক পদ্ধতি আর এসআরআই পদ্ধতির মধ্যে পার্থক্য। বোঝা গেছে? তাহলে এইভাবে কি করতে হবে বলতো, যে পড়তে হবে। কি বলতেছে বলতো? পড়তে হবে। ভাইয়া একটু ব্রেক দেন, টয়লেট চাপতেছে। তুমি এক কাজ করো, ওয়াশরুমে গিয়ে ওখানে তোমার কি বলবো যে সামনে একটা কিছু একটা রাখো, ওটার উপর ফোন রেখে ক্লাস করো আর কি, ঠিক আছে? ক্লাস করতে হবে, এটাই হচ্ছে কথা দিন শেষে। আচ্ছা, তাহলে এসআরআই পদ্ধতিকে আমরা দেখলাম আর কি। হ্যাঁ, তাহলে এই চ্যাপ্টার থেকে কোন জিনিসগুলো পড়তে হবে জ্ঞানমূলকের জন্য, কোনগুলো অনুধাবনের জন্য পড়তে হবে সুন্দরভাবে বলে দিছি ভাইয়া। এখান থেকে সুন্দরভাবে পড়ার চেষ্টা করবা, কেমন? আচ্ছা আচ্ছা, এরপরে চলো আমরা তাহলে পরের যে চ্যাপ্টারটা আছে এখান থেকে দেখার চেষ্টা করি, তৃতীয় অধ্যায়। হ্যাঁ, একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি কারণ শেষ হবে না, না হলে হচ্ছে তোমাদেরকে আমি ভালোভাবে হচ্ছে দেখাই দিতে পারবো না আর কি। এই জন্য আমি একটু দ্রুত বলার চেষ্টা করতেছি। প্রশ্নগুলো তো দেওয়াই আছে, স্ক্রিনশট নিয়ে নিলে তোমরা এখান থেকে পড়ে নিতে পারবা, ঠিক আছে? আর সাজেশন ক্লাসে তো এইভাবে ডিটেলস পড়ানো হয় না, তারপরে আমি অনেকগুলো ডিটেলস পড়ানোর চেষ্টা করছি আর কি। আচ্ছা, ওই তোমরা সবাই কি ওর পিছনে লেগে পড়ছো? মানে ও ওয়াশরুমে যাবে তো যেতে পারে, স্বাভাবিক, ওয়াশরুমে চাপ আসতে পারে না? আসতে পারে, তো তাই বলে কি তোমরা লেগে পড়ছো ওর সাথে? আচ্ছা আসো, তৃতীয় অধ্যায়টার দিকে খেয়াল করো একটু, কি কি গুরুত্বপূর্ণ ভাইয়া এখান থেকে। হ্যাঁ, এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ, তাহলে বলছে বিশেষ উৎপাদন সম্পর্কিত কৃষি প্রযুক্তি। খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবা। এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাটের রিবন রেটিং। কি গুরুত্বপূর্ণ? পাটের রিবন রেটিং। কি পড়বো ভাইয়া এখান থেকে? পাটের রিবন রেটিংটা কি, কিভাবে পাটের রিবন রেটিং করা হয় এবং এই পাটের রিবন রেটিং এর গুরুত্ব কি, এবং এই পাটের রিবন রেটিং যে পদ্ধতি এটার সাথে সনাতন পদ্ধতির পার্থক্য কি, অর্থাৎ সনাতন পদ্ধতির যে পাট ছালানোর যে পদ্ধতি ওই পদ্ধতির সাথে রিবন রেটিং এর পার্থক্য কি, এইগুলা খুব ভালোভাবে পড়তে হবে। এরপরে এখান থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে রেশম। রেশম, হ্যাঁ রেশম পড়বা, তবে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ মাশরুম। কোনটা? মাশরুম পড়বা, ঠিক আছে? মাশরুম পড়ার চেষ্টা করবা। সো মাশরুম, রেশম, তারপরে মৌমাছি পালন, মধু পালন, এগুলো পড়তে হবে। আচ্ছা, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদেরকে, দুঃখিত। সেটা হচ্ছে আমাদের যেটা দ্বিতীয় চ্যাপ্টার, ওই দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন আসবে, মিনিমাম 2টা, ন্যূনতম 2টা প্রশ্ন আসবে। এরপরে এই যে তৃতীয় চ্যাপ্টার, এই তৃতীয় চ্যাপ্টার থেকে ন্যূনতম 2টা প্রশ্ন আসবে। কয়টা? ন্যূনতম 2টা প্রশ্ন আসবে। 2টা প্রশ্ন মাস্ট আসবেই আসবে 100%। জাস্ট তোমরা কি করতে পারো, যে করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো দেখো তাহলে এখান থেকে রেশম পড়বা, পাটের রিবন রেটিং পড়বা। এরপরে ভাইয়া কৃত্রিম প্রজনন, এই টপিকটা পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে? যেহেতু তোমার 2টা প্রশ্ন হবে, সো স্কিপ করার কোনো চান্স আমি দেখতেছি না। এই কয়েকটা টপিক ভালোভাবে পড়তে হবে, কৃত্রিম প্রজনন, রেশম, মাশরুম, মৌমাছি, মধু, এগুলো একটু পড়বা। পাটের রিবন রেটিং খুব গুরুত্ব দিয়ে পড়বা আর কি। হ্যাঁ, অণুজীব সারটাও গুরুত্বপূর্ণ। অণুজীব সারের মধ্যে তুমি এই যে এজোলা, ট্রাইকোডার্মা, এটা ভালোভাবে পড়তে পারো অণুজীব সারের মধ্যে, ঠিক আছে? আর বীজ উৎপাদন কৌশলের ক্ষেত্রে তুমি জাস্ট যে কোনো একটা মনে রাখতে পারো, যে পেঁয়াজ, আলু অথবা সরিষার ক্ষেত্রে তুমি জাস্ট মনে রাখতে পারো। সবগুলোর ক্ষেত্রে একই ধরনের ধাপ আছে আর কি। হ্যাঁ, পরিচর্যা, পরিকল্পনা, বীজ সংগ্রহ, বীজ বপন, সবগুলোর ক্ষেত্রে ধাপ জাস্ট একই, জাস্ট ওগুলা একটু করে দেখে নিবা। তবে এই 3টা, পাটের রিবন রেটিং, রেশম, মাশরুম, ঠিক আছে, মৌমাছি পালন, মধু, এরপরে কৃত্রিম প্রজনন, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে আসো জ্ঞানমূলকের জন্য কি প্রশ্ন আসবে এই চ্যাপ্টার থেকে। প্রথমত আসবে রেশম কি, রেশম কি, ঠিক আছে, প্রশ্ন আসতে পারে। তারপরে রোগিং কি, রোগিং কাকে বলা হয় আর কি, ঠিক আছে? রোগিং অর্থাৎ নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্যান্য জাতের ফসলের গাছ, একই ফসল বলা হচ্ছে। দেখো, বীজ ফসলের জমি থেকে নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্যান্য জাতের ফসলের গাছ, অর্থাৎ একই ফসলের অন্যান্য জাতের গাছ তুলে ফেলাকে রোগিং বলে। অর্থাৎ বলা হচ্ছে যেই ফসলে আমি একটা জমিতে কি করছি, ধান চাষ করছি। এখন ধান চাষ করছি আমি বোরো ধান, ঠিক আছে? সো এই বোরো ধানের যে জমিতে যদি আমন ধানের ধান থাকে তাহলে কি হবে বলতো? বোরো আর আমন মিলে মিক্সড হয়ে যাবে না? মিক্সড হয়ে গেলে কি হবে? আমরা জানি পরাগায়ন ঘটে আর কি, ফুলের মাধ্যমে বা বিভিন্ন ধরনের ফসলের মধ্যে পরাগায়ন ঘটে। এখন বড় ধান আর আমন ধান যদি পাশাপাশি থাকে বা একই জমিতে থাকে তাহলে ওইখানে পরাগায়নের ফলে কি হবে, যে ওইখানে যে বীজের যে গুণাগত মান এটা কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? সো এই জন্য কি করা হবে, রোগিং করা হয়। কি করা হয়? রোগিং। অর্থাৎ বড় ধানের জমিতে যদি আমি আমন ধান রোপণ করি তাহলে আমন ধানগুলো কি করা হবে, তুলে ফেলা হবে। এটাকে বলা হচ্ছে রোগিং আর কি। কি বলা হচ্ছে? রোগিং। অর্থাৎ বীজ ফসলের জমি থেকে নির্বাচিত ফসলের জাত ছাড়া অন্যান্য ফসলের জাতগুলোকে ছিঁড়ে ফেলাটাকে বা তুলে ফেলাটাকে বলা হচ্ছে রোগিং। কি বলা হচ্ছে? রোগিং বলা হচ্ছে। এরপরে প্রশ্ন আসবে ভাইয়া মাশরুম কি, মাশরুম কি, প্রশ্ন আসবে মাশরুম কি। এরপরে প্রশ্ন আসবে অণুজীব সার কি আসবে, এই যে অণুজীব সার বা জীবাণু সার কি, ট্রাইকোডার্মা কি, রাইজোবিয়াম কি, তারপরে এজোলা কি, ঠিক আছে? এগুলো পড়বা, খুব ভালোভাবে পড়বা এগুলো। এরপরে আসো
বলা হচ্ছে ব্যাকটেরিয়া কি পড়তে হবে, হ্যাঁ। তারপর কৃত্রিম প্রজনন কাকে বলা হয়, কৃত্রিম প্রজনন কি, কৃত্রিম প্রজননের সুবিধা কি, ঠিক আছে। কৃত্রিম প্রজনন হচ্ছে বিদেশি গরুর সাথে দেশি গরুর প্রজননের মাধ্যমে কি করা হয়, যে মূলত হচ্ছে কি বলবো, যে বিদেশি গরুর, ঠিক আছে, বিদেশি গরুর সাথে দেশি গরুর প্রজননের কৃত্রিমভাবে বিদেশি গরুর সাথে দেশি গরুর প্রজনন ঘটানোটাকে আসলে কি বলা হয়, যে আমাদের কৃত্রিম প্রজনন বলা হয়। এবং এই কৃত্রিম প্রজননের ফলে কি হয়, যে আমরা উন্নত জাতের গাভী বা গরু আমরা পেতে পারি আর কি, ঠিক আছে। উন্নত জাতের গরুর বাচ্চা আমরা পাই আর কি, ঠিক আছে। যেটা কি হয়, যে আমাদের হচ্ছে যে অনেক স্বাস্থ্যবান হতে পারে এবং হচ্ছে কি করতে পারে, যে আমাদের হচ্ছে দুধ প্রদান থেকে শুরু করে সব ধরনের দিক থেকে হচ্ছে কি হতে পারে, যে লাভবান হতে পারে আর কি, ঠিক আছে। তাহলে কৃত্রিম প্রজনন কি, এরপরে মধু কি পড়তে হবে, মধু কি, মৌচাষ কি, মৌচাষ হচ্ছে কাকে বলা হয়। তারপরে কি পড়বা ভাইয়া, তারপরে এখান থেকে তোমাকে পড়তে হবে যে বীজ কি, বীজ পড়তে হবে। বীজ কাকে বলা হয়, যে আমরা জানি উদ্ভিদের কি, যে নিষিক্ত এবং পরিপক্ক যে ডিম্বক, এটাকে বলা হচ্ছে বীজ। কি বলা হচ্ছে, বীজ। পাটের রিবন রেটিং কি, মনে রাখবা পাটের রিবন রেটিং হচ্ছে পাট চাষের একটা আধুনিক পদ্ধতি, সরি পাট পচানোর একটা আধুনিক পদ্ধতি। আমরা জানি পাট কিভাবে পচানো হয়, পুরো পাট গাছটা কি করা হয়, যে নদীতে হচ্ছে ফেলে দেওয়া হয়, এরপরে নদী থেকে যখন পাট গাছ সহ পাট যখন পচে যায় তখন পাট গাছ থেকে পাটগুলো ছালা হয়, এটা হচ্ছে সনাতন পদ্ধতি। আর নতুন পদ্ধতিতে কি করা হয়, রিবন রেটিং পদ্ধতিতে হচ্ছে কি করা হয়, যে আগে গাছ থেকে পাটের ছালগুলোকে আলাদা করা হয়, তারপরে শুধু ওই ছালগুলোকে পচতে দেওয়া হয়, এটা হচ্ছে রিবন রেটিং পদ্ধতি, ঠিক আছে। তাহলে পাট পচানোর হচ্ছে একটা আধুনিক পদ্ধতি, রিবন রেটিং পদ্ধতি। এরপরে বীজ শোধন কি, বীজ শোধন বলতে বীজ রোগমুক্ত করা, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে বীজ শোধন। এরপরে কোকুন কি, ঠিক আছে, কোকুন কি, কোকুনটা হচ্ছে রেশমের ক্ষেত্রে যুক্ত আর কি, যখন আমরা রেশম পরবো তখন কোকুনটা দেখবো এখানে। হামপুলিং কি, হামপুলিং কি পড়তে হবে। তাহলে মাটির উপরের বলা হচ্ছে, মাটির উপরে আলু গাছের সম্পূর্ণ অংশ উপরে ফেলাকে, অর্থাৎ মাটির উপরে আলু গাছের যে অংশটা থাকে ওটাকে উপরে ফেলাটাকে বলা হচ্ছে হামপুলিং। 10 দিন আগে সাধারণত কি করা হয়, যে এই হামপুলিংটা করা হয় আর কি, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য। এরপরে ভাইয়া অনুধাবনমূলকের জন্য কি পড়বো এখান থেকে, আসো। তাহলে অনুধাবনমূলকের জন্য পড়তে হবে ভালো বীজ উৎপাদন, রোগিং কেন করতে হবে তোমাকে, কেন তুমি রোগিং করবা, ঠিক আছে, এই জিনিসটা পড়তে হবে। রোগিং বলতে যে এক জাতের একটা জমির মধ্যে যদি অন্য জাতের ফসল আমরা ফলাই তাহলে কি হবে, যে বীজের গুণগত মান নষ্ট হবে, ফলে কি করতে হবে, তোমাকে অন্য জাতের যেই ফসলগুলো তুমি ফলাইছো ওগুলোকে তুলে ফেলতে হবে, ঠিক আছে, নাহলে কি হবে, বীজের গুণগত মান নষ্ট হয়ে যাবে। তাহলে এটা রোগিং কেন গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে পাটের রিবন রেটিং কি কারণে করা হয়, ঠিক আছে। তারপরে কৃত্রিম প্রজনন বলতে কি বুঝো এবং এই কৃত্রিম প্রজননের সুবিধাগুলো কি, এবং কৃত্রিম প্রজনন কেন করা হয়, উন্নত জাতের গাভী পাওয়ার জন্য বা লাভের জন্য কি করা হয়, কৃত্রিম প্রজননটা আমাদের করা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে বীজ শোধন বলতে কি, বীজ শোধন বলতে বীজকে রোগমুক্ত করাকে বোঝানো হচ্ছে আর কি, হ্যাঁ। সো রোগমুক্ত করা, চারাকে সুস্থ রাখা, এটাকে বলা হচ্ছে আমাদের কি, বীজ শোধন। সো বীজ শোধন কি ব্যাখ্যা করো আর কি, এটা হচ্ছে অনুধাবনমূলকের জন্য। এরপর বলা হচ্ছে যে বীজ ফসলের জমি থেকে বলা হচ্ছে বীজ ফসলের জমি নিরাপদ দূরত্বে রাখা হয় কেন, অর্থাৎ বীজ ফসলের জমি বীজের জমি থেকে নিরাপদ দূরত্বে রাখা হয় কেন, কারণ যদি দুইটাই পাশাপাশি রাখো তাহলে পরাগায়নের মাধ্যমে কি হবে, যে বীজের যে গুণগত মান এটা নষ্ট হয়ে যাবে, এই জন্য নিরাপদ দূরত্বে রাখা হয়। কি করা হয়, যে নিরাপদ দূরত্বে রাখা হয়। কোকুনেরটা বলবো একটু পরে, দাঁড়াও, রেশমের এখানে যাই তখন দেখতে পাবা। তাহলে এরপরে বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে মধুকে সর্বরোগের ওষুধ বলা হয় কেন, কারণ প্রায় সব ধরনের রোগের যে ওষুধ হিসেবে কাজ করে মধু, এই জন্য এটাকে মধুকে কি বলা হয়, সর্বরোগের ওষুধ বলা হয়। সর্দি, কাশি, শ্বাসকষ্ট, তারপরে পাকস্থলী থেকে জীবাণু দূর করা, তারপরে বেরি রিকেটস, স্কারবি, পুষ্টিহীনতা, রক্ত স্বল্পতা, তারপর জিহ্বায় ঘা, চোখের ছানি, জন্ডিস, আমাশয়, এই সব ধরনের প্রায় সব ধরনের রোগের কাজ করে, এই জন্য এটাকে বলা হচ্ছে সব রোগের মহা ঔষধ, ঠিক আছে। তারপরে অণুজীব সার পরিবেশ বান্ধব কেন, তারপরে রাইজোবিয়ামকে কেন অণুজীব সার বলা হয়, ওকে। এরপরে মৌচাকে রানী মৌমাছি থাকাটা কেন গুরুত্বপূর্ণ, এজোলা সার বলতে কি বুঝো, ট্রাইকোডামাকে কেন ডক্টর ফাঙ্গাস বলা হয়, কেন, কারণ হচ্ছে আমি যেটা বললাম যে ট্রাইকোডামা হচ্ছে এক ধরনের ছত্রাক যারা মাটিতে বসবাস করে এবং গাছের যে রোগ জীবাণুগুলো থাকে এগুলোকে তারা খেয়ে ফেলে আর কি, হ্যাঁ, এই জন্য খেয়ে ফেলে এবং পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, এই জন্য এদেরকে বলা হয় ডক্টর ফাঙ্গাস। কি বলা হয়, ডক্টর ফাঙ্গাস। তাহলে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, ট্রাইকোডামাকে ডক্টরস ফাঙ্গাস বলা হয় কেন, ঠিক আছে। এরপরে প্রশ্ন আসবে যে ডায়াবেটিক্স যে রোগীরা আছে এই রোগীদের জন্য মাশরুম কেন উপকারী, কারণ হচ্ছে দেখো আমরা জানি যারা ডায়াবেটিক্স রোগী আছে তারা তাদের খাদ্যের মধ্যে কি বলতো ভাইয়া,
তাদের খাদ্যের মধ্যে হচ্ছে আমাদের ফাইবার আঁশ থাকাটা খুবই জরুরি, ঠিক আছে, ফাইবার আঁশ থাকাটা অত্যন্ত জরুরি। এবং এই মাশরুমের মধ্যে এই ফাইবার আঁশটা অত্যাধিক পরিমাণে থাকে, অর্থাৎ প্রায় 12 থেকে 32% ফাইবার আঁশ থাকে মাশরুমের মধ্যে। এই জন্য মাশরুম হচ্ছে আমাদের ডায়াবেটিক্স রোগীদের জন্য বেশি উপযোগী। বুঝা গেছে? তাহলে এইভাবে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে এগুলো কি বলতো? এরপর বলা হচ্ছে পেঁয়াজের জমিতে মৌমাছি পালন করা হয় কেন? কারণ আমরা জানি মৌমাছি পরাগায়নের কাজ করে, তাই না? তাহলে মৌমাছির পা বা শরীরের কোনো জায়গায় কি হয় যে পরাগরেণু লেগে যায়, পরে ওটা স্ত্রী মানে হচ্ছে ফসলে বা ফুলের দিকে সেটা গিয়ে কি হয়, পরাগায়ন ঘটে। সো এই মৌমাছি কেন পালন করা হয়? যাতে পরাগায়নটা ঘটে আর কি, ঠিক আছে, ফুলের মধ্যে যাতে পরাগায়নটা ঘটে। বুঝতে পারছো? আচ্ছা, চোখের সমস্যা নাকি ভাইয়া আপনার? না, চোখের সমস্যা না, অনেক রাত হয়ে গেছে, ঘুম পাচ্ছে, ঠিক আছে, আমার নিজেরও মানে হচ্ছে আমি অনেক টায়ার্ড, সো এই জন্য এরকম ধরনের লাগতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 4 দিন হচ্ছে আমি সিলেটে গেছিলাম, ঠিক আছে, সিলেট থেকে মোটামুটি হচ্ছে তোমার 5 দিনের একটা ট্যুর দিয়ে আসি। সো ওই 5 দিনে মনে হয় টানা মনে করো যে তোমার প্রত্যেক রাতে শুধু 3 থেকে 4 ঘন্টা ঘুমাইছে, এর বেশি ঘুম কোনো রাতেই হয় না। প্রত্যেক দিন জার্নির উপরে ছিলাম, তার উপরে এসে আবার মনে করো যে ভালোভাবে ঘুমাইতেও পারিনি এখানে এসে, ঠিক আছে। তো এই জন্য দেখতে পাচ্ছ যে চেয়ারের অবস্থা কি হয়ে আছে, 12টা বেজে গেছে চেয়ারের অবস্থা। যাই হোক, ওটার দিকে আমি খেয়াল করতেছি না, কিন্তু ক্লান্ত আর কি, শরীর অনেক ক্লান্ত, বুঝতে পারছো। সবচেয়ে বড় কথা হচ্ছে জার্নির উপরে ছিলাম, তার উপরে হচ্ছে খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি, দুপুরের খাওয়ার মানে সারাদিনে একবেলা খাইছি, এরকম হয়েছে আর কি, বুঝতে পারছো। সো অনেক টায়ার্ড, অনেক ক্লান্ত, এই জন্য এরকম ধরনের মনে হচ্ছে। যাই হোক, আমি কেমন আছি বা আমার ফেসের দিকে লক্ষ্য না করে তোমরা আমার পড়াগুলো বুঝতে পারতেছো কিনা এটার দিকে ফোকাস করো আর কি, ঠিক আছে। আমি এইটার দিকেই সবসময়ের জন্য করি। আচ্ছা ভাই, আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে পড়াশোনা করি, ফাইনাল ইয়ারে, অনার্স ফাইনাল ইয়ারে আর কি, হ্যাঁ, 4র্থ বর্ষে, দেখে মনে হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ি আর কি। যাই হোক, সো এখানে আসো, এখন এখানে প্রশ্ন করছে ভাইয়া, দেখো প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে, একটা নমুনা প্রশ্ন দেখি। বলা হচ্ছে চাইনিজ রেস্তোরাঁয় স্যুপ খাওয়ার সময় বলা হচ্ছে জারিন তার কৃষিবিদ মামাকে বলল যে এর মধ্যে ব্যাঙের ছাতা, বলা হচ্ছে এটা খাওয়া যাবে না। ব্যাঙের ছাতা বলতে কাকে বোঝাচ্ছে? মাশরুমকে বোঝাই যাচ্ছে, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে, দেখো এটা বলা হচ্ছে, মামা বললেন এটা ব্যাঙের ছাতা নয়, এটা বহু পুষ্টিগুণ সম্পন্ন একটা সবজি যা জমি ছাড়াও চাষ করা যায়। এ ধরনের সবজির চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে প্রশ্ন করছে রিবন রেটিং কি, তারপরে বীজ ফসলের জমি থেকে তোমার হচ্ছে বীজের জমি কেন দূরে রাখা হয় নিরাপদ দূরত্বে। এরপর হচ্ছে উদ্দীপকে উল্লেখিত জমির উৎপাদন কৌশল সহজে ব্যাখ্যা করো, অর্থাৎ সবজির উৎপাদন কৌশল ব্যাখ্যা করো। তাহলে সবজিটা কি? ব্যাঙের ছাতা কিসের মতো, মানে মাশরুমটা হচ্ছে ব্যাঙের ছাতা বলা হয়, তাই না? সো এই যে দেখো, এই মাশরুমটা হচ্ছে যে উৎপাদন কৌশল, কিভাবে তুমি মাশরুমটা চাষ করবা, তাহলে উৎপাদন কৌশলটা তোমাকে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে, এই যে উৎপাদন কৌশল। এরপর তোমাকে প্রশ্ন করছে যে এটার চাহিদা কেন দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কারণ এই মাশরুম কিন্তু অনেকগুলো রোগের ঔষধ। হ্যাঁ, আমরা একটু আগে দেখলাম ডায়াবেটিক্স রোগীদের জন্য তোমাদের হচ্ছে মাশরুম অত্যন্ত উপকারী। তারপরে হচ্ছে আমাদের মাশরুম কি করে, যে এই যে তোমার এক্স্যাক্টলি আমরা যদি বলি যে তোমার হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা হচ্ছে মাশরুম বৃদ্ধি করে আর কি, ঠিক আছে। মাশরুম কি করে, যে আমাদের হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য হচ্ছে উপকারী। তারপরে আমরা যদি বলি জন্ডিস, হেপাটাইটিস বি, এই রোগগুলো হচ্ছে দূর করে, ঠিক আছে। তারপরে এছাড়াও এই নানান ধরনের রোগ দূর করে। এবং এছাড়াও দেখো মাশরুম হচ্ছে একটা লাভজনক বিষয়। কেন? কারণ এই মাশরুম চাষ করার জন্য কিন্তু জায়গা জমির প্রয়োজন হয় না, ঘরের মধ্যে তুমি মাশরুম চাষাবাদ করতে পারবা, এবং খুব অল্প সময়, মাত্র 14 থেকে 15 দিনের মধ্যে তুমি মাশরুম চাষ করে ওই মাশরুম তুমি বাজারে বিক্রি করতে পারবা। অল্প খরচে মাশরুম চাষ করে বেশি দামে তুমি বাজারে বিক্রি করে ওখান থেকে লাভবান হতে পারো। এই জন্যই বলতেছে যে মাশরুম, এই যে দেখো এখানে বলছে যে তুমি মাশরুম অল্প টাকায়, মাত্র 40 টাকায় তুমি মাশরুম উৎপাদন করে 1 কেজি মাশরুম তুমি 200 টাকায় বিক্রি করতে পারবা। তার মানে তোমার লাভ হবে কত কেজিতে? 160 টাকা করে। তার মানে বুঝতে পারছো যে অল্প পরিমাণ খরচে বেশি পরিমাণ লাভবান হওয়া যায়। এই জন্য মাশরুম হচ্ছে ভাই, মাশরুমের ব্যবসা শুরু করে দিই। দেখো চলো, এখানে বলছে যে মাঠ ফসল এবং উদ্যান ফসল, 5ম অধ্যায়, ঠিক আছে। তাহলে মাঠ ফসল এবং উদ্যান ফসলের কথা বলা আছে। তাহলে মাঠ ফসল এবং উদ্যান ফসলের মধ্যে আমি এখান থেকে বলবো চিনি উৎপাদনকারী ফসলের মধ্যে তোমরা পড়বা আখ চাষ পদ্ধতি। আখটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওকে। এরপরে আঁশ জাতীয় ফসলের মধ্যে 2টা আছে, একটা তুলা আর একটা হচ্ছে পাট। তাহলে এখানে তোমরা পাটটা ভালোভাবে পড়বা, কি পড়বা? পাট ভালোভাবে পড়বা, ঠিক আছে। আর এখানে ফল জাতীয় ফসলটা খুব ভালোভাবে পড়তে হবে ভাইয়া, এটাতে কোনো মাপ নাই। এখানে কুল, পেয়ারা, কমলা লেবু 3টাই পড়তে হবে, কারণ এগুলো থেকে 3টা থেকেই প্রশ্ন আসে আর কি। হ্যাঁ, কখন কোনটা দিবে কোনো ঠিক নাই। আচ্ছা, এরপরে দেখো এখান থেকে প্রশ্ন অনেকগুলো দিছি। কিউরিং কি, জিনিং কি, রেটুন কি, ঠিক আছে, সুন্দর করে দেওয়া আছে। তাহলে কিউরিং কি, জিনিং কি, রেটুন কি। বীজ তুলা থেকে মানে তুলার যে আঁশ, এটা আলাদা করাকে মূলত কি বলা হয়? জিনিং বলা হয় আর কি। হ্যাঁ, আর রেটুন হচ্ছে যে আখ কেটে ফেলার পরে যখন কি হয়, আখের যে
গোড়াগুলো থাকে না, ওই গোড়াগুলো থেকে যখন নতুন আখ সৃষ্টি হয় তখন ওই বিষয়টাকে বলা হয় রেটুন। কি বলা হয়? রেটুন আর কি, ঠিক আছে? রেটুন বা মুড়ি আখ বলা হয় যেটাকে আমরা বলি, ঠিক আছে? রেটুন বা মুড়ি আখ আর কি। অর্থাৎ যে বলা হচ্ছে দেখো, আখ কাটার পর ফেলে রাখা আখের গোড়া থেকে পুনরায় কুশি বেরিয়ে এসে পরবর্তী মৌসুমে যে আখ প্রদান করে সেটাকে রেটুন বা মুড়ি আখ বলা হয়। কি বলা হয়? মুড়ি আখ। এরপরে বলা হচ্ছে ওই যে মুড়ি আখ কি, তাহলে রেটুন বা মুড়ি আখ দুটা একই উত্তর। তেল বা মশলা জাতীয় ফসল কাকে বলে? ট্রেনিং কি? ট্রেনিং হচ্ছে একটা গাছকে ভালো আকৃতি দেওয়ার জন্য চারা অবস্থায় যখন গাছের ডালপালাগুলো ছেটে ফেলা হয় তখন সেটাকে বলা হয় ট্রেনিং। আর প্রুনিং হচ্ছে গাছটা যখন বয়স্ক হয়ে যায় তখন, বা গাছটা যখন পর্যাপ্ত বয়স হয় তখন যখন কি করা হয়, গাছের ফল বৃদ্ধি করার জন্য যখন কি করা হয়, গাছের ডালপালা কেটে ফেলা হয় তখন হচ্ছে সেটাকে বলা হয় প্রুনিং। আর প্রুনিং করা হয় কেন? প্রুনিং যত করবা, গাছের ডালপালা যত কাটবা তত নতুন ডাল বের হবে, আর নতুন ডাল বের হলে ওইখানে ফলন বেশি হবে আর কি, ঠিক আছে? কি হবে? ফলন বেশি হবে। আচ্ছা, এরপরে আসো, এরপরে বলা হচ্ছে বীজতুলা কি, তারপরে বলা হচ্ছে কোকুন কি। এই যে কোকুনের কথাটা আমি এখানে বলছি, সুন্দরভাবে দেওয়া আছে, পড়ে নিও এখান থেকে, হ্যাঁ, পড়ে নিলে বুঝতে পারবা। তারপরে মাঠ ফসল, উদ্যান ফসল কি, তারপরে একটা চিনি উৎপাদনকারী ফসলের নাম লিখো, অথবা এভাবে আসতে পারে একটা আঁশ উৎপাদনকারী ফসলের নাম লিখো, ঠিক আছে? অনুধাবনমূলক প্রশ্ন হচ্ছে কি, দেখো কমলা চাষ লাভজনক কেন, ব্যাখ্যা করো। তারপরে রেটুন ফসল লাভজনক কেন, ঠিক আছে? তারপরে হচ্ছে ডালকে কেন গরিবের মাংস বলা হয়, ঠিক আছে? এটা হচ্ছে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ডালকে কেন গরিবের মাংস বলা হয়। এরপরে পড়বা পেয়ারাকে কেন গরিবের আপেল বলা হয়। কি বলা হয়? পেয়ারাকে হচ্ছে গরিবের আপেল বলা হয়। কি বলা হয় বলো তো? পেয়ারাকে হচ্ছে গরিবের আপেল বলা হয়। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখো ভাইয়া, এরপরে হচ্ছে আমাদের যে কুল গাছের প্রুনিং করা হয় কেন, তুলার জিনিং করা হয় কি কারণে, তারপরে মশলা চাষে খরচ কম বেশি লাভ হয় কেন, তারপরে আখ চাষের কুশি নিয়ন্ত্রণ করা হয় কেন, তারপরে ফল গ্রেডিং করা হয় কেন, ফল কেন পচে যায়, খুবই গুরুত্বপূর্ণ, ফল কি কারণে পচে যায় মনে রাখতে হবে, হ্যাঁ, ভালোভাবে পড়বা। তাহলে এই জিনিসগুলো মোটামুটি এই চ্যাপ্টার থেকে পড়ার চেষ্টা করবা। আর গ ঘয়ের জন্য তো আমি বলে দিলাম। নমুনা প্রশ্নে গেলাম না, নমুনা প্রশ্ন তোমরা মোটামুটি বুঝতে পারতেছো যে কিভাবে প্রশ্নগুলো আসলে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ষষ্ঠ অধ্যায়ের দিকে যাই, ফল এবং শাকসবজি প্রক্রিয়াজাতকরণ। এই চ্যাপ্টারের মধ্যে ভাইয়া কোন টপিকটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই টপিকটা কোন টপিকটা গুরুত্বপূর্ণ এটার দিকে যাই। আচ্ছা দেখো, এইখানে গুরুত্বপূর্ণ কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবা এখান থেকে টপিক হচ্ছে, সেটা হচ্ছে যে ফল সংরক্ষণের যে বিষয়টা, ফল সংরক্ষণের যে পদ্ধতি, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ফল সংরক্ষণের পদ্ধতি। এরপরে ফল এবং শাকসবজি কি কারণে পচে যায়, এটার লক্ষণগুলো কি, তারপরে ফল সংরক্ষণের পদ্ধতিটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা মনে রাখার চেষ্টা করবা, কিভাবে ফল এবং শাকসবজি সংরক্ষণ করা হয়। তারপরে মোরব্বা, জেলি, ঠিক আছে, আলু চিপস, ফ্রেঞ্চ ফ্রাই, সস, এগুলো কিভাবে তৈরি করা হয়, তৈরি করার কৌশলগুলা খুবই গুরুত্বপূর্ণ, স্টার চিহ্ন দিয়ে রাখো, পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ। একটা জ্ঞানমূলক প্রশ্ন দেখাবো তাহলে বুঝতে পারবা। তাহলে এখান থেকে কি প্রশ্ন, নমুনা প্রশ্ন দেখাবো তাহলে বুঝতে পারবো। তাহলে এখান থেকে কি প্রশ্ন আসবে, মোরব্বা কি, জেলি কি, আচার কি, ক্যানিং কি, ঠিক আছে, এই প্রশ্নগুলো আসবে জ্ঞানমূলকের জন্য। এরপরে দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভিনেগার কি, এরপরে হচ্ছে আমাদের ফল সংরক্ষণ কি, তারপরে বলা হচ্ছে যে স্কোয়াশ কি, ঠিক আছে, স্কোয়াশ কি, তাহলে ফলের রস বলা হচ্ছে, কোনো ফলের ঘন রস যা পরবর্তীতে খাওয়ার জন্য সংরক্ষণ করা হয়। স্কোয়াশ হচ্ছে যে কোনো একটা ফলের ঘন রস যেটা পরবর্তীতে খাওয়ার জন্য ব্যবহার করা হয়, সেটাকে বলা হচ্ছে স্কোয়াশ। কি বলা হচ্ছে? স্কোয়াশ বলা হচ্ছে, ওকে। তারপরে গ্রেডিং কি, কিউরিং কি, প্রুনিং কি, ট্রেনিং কি, ব্লাঞ্চিং কি, ওকে, এগুলো পড়বা, সুন্দর করে দেওয়া আছে এই জায়গায়। তোমরা আমি সাইডে দাঁড়াই আছি, তোমরা জাস্ট স্ক্রিনশট দিয়ে নিতে পারো আর কি, হ্যাঁ। তাহলে এই জিনিসগুলো স্ক্রিনশট নিয়ে দিবা ভিডিওটা, মানে ক্লাস শেষে আর কি, হ্যাঁ। এরপরে দেখো ফল প্রক্রিয়াজাতকরণ কি, ফল প্রক্রিয়াজাতকরণ কি, তাহলে এগুলো তোমরা জ্ঞানমূলকের জন্য পড়বা। এরপরে অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ কি, ব্লাঞ্চিং বলতে কি বুঝো, তারপরে ফল এবং শাকসবজিকে কেন গ্রেডিং করা প্রয়োজন, ওকে। তারপরে হচ্ছে তোমার ফল সংরক্ষণ কি কারণে প্রয়োজন, খাদ্যদ্রব্য ট্রেনিংয়ের সময় বলা হচ্ছে যে আমাদের টিনের ওপরের যে অংশটা এটাকে কেন বায়ুশূন্য রাখা হয়, তাপমাত্রা কিভাবে পচনে প্রভাবিত করে, জ্যাম তৈরির সময় সাইট্রিক অ্যাসিড মেশানো হয় কেন, তারপরে হচ্ছে বলা হচ্ছে সবজিতে কিউরিং করা হয় কেন, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপরে ফল কেন পচে যায়, তারপরে বলা হচ্ছে আমাদের এই জিনিসগুলো মোটামুটি এখান থেকে পড়বা। তাহলে এখান থেকে একটা প্রশ্ন দেখাই তোমাদেরকে, যে সুমাইয়া এবং সিয়াম দুই ভাই বোন, তারা একদিন মুন্সিগঞ্জে মামার সাথে বেড়াতে যাওয়ার পথে তারা কৃষকদের ক্ষেত থেকে আলুর উঠোনের পদ্ধতি দেখে মানে মুগ্ধ হলেন। মামা কৃষকদের বাড়ি হতে 20 কেজি পরিমাণ আলু নিয়ে আসলেন। সিয়াম বলল, মামা এত আলু দিয়ে কি করুন? মামা বললেন যে তোমরা ছোটবেলায় ঢাকা হতে ট্রেন আসার পথে আলুর তৈরি যে মুখরোচক খাবার, হালকা খাবার খেয়েছিলে, সেগুলোই তৈরি করাবে। তাহলে ট্রেনের মধ্যে আলুর তৈরি মুখরোচক খাদ্য কোনগুলো ব্যবহার করা হয়? আলুর চিপস। তাহলে ওইটাই বলতেছে যে উদ্দীপকে বর্ণিত মুখরোচক হালকা খাবারটা কি, সেটা হচ্ছে আলুর চিপস। তাহলে ওইটা ব্যাখ্যা করতে হবে। এরপরে বলছে ফসলের বহুমুখী ব্যবহারে সুমাইয়া এবং সিয়ামের মামার উদ্যোগটি ব্যাখ্যা করো। তাহলে ফসলের বহুমুখী ব্যবহার
হচ্ছে না, তাহলে আলুটাকে সংরক্ষণ করাটা ডিফিকাল্ট, কিন্তু যদি ওটাকে চিপস বানায় আমি রাখি তাহলে দীর্ঘদিন সেটা সংরক্ষণ করা সম্ভব, তাই না? তাহলে এই হচ্ছে মূলত বিষয় এখানে, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কি বলতো এখানকার বিষয়। এরপরে আমি সংক্ষিপ্তভাবে জাস্ট তোমাদেরকে চাই কইটা জাস্ট 1 মিনিটের হচ্ছে আমি জাস্ট তোমাদেরকে কি করব, এই যে এই টপিকটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, দেখো এখানে গুরুত্বপূর্ণ টপিক কি আমি জাস্ট একটু বলে দেই, যে এখানে এই যে প্রথম অধ্যায়টা যেটা আছে, এই প্রথম অধ্যায়টা হচ্ছে তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টা প্রশ্ন আসবে। কয়টা? 2টা। হ্যাঁ, কি কি পড়বা এখান থেকে? মাছ চাষ পদ্ধতি, রাজপুটি মাছ, নাইলোটিকা মাছ, এগুলো পড়তে হবে। এদের বৈশিষ্ট্য কি, কিভাবে চাষ করা যায় এবং এদের খাদ্য ব্যবস্থাপনা, এবং রাজপুটি মাছ চাষের সুবিধা কি, এবং রাজপুটি মাছ এর অর্থনৈতিক গুরুত্ব কি, নাইলোটিকার চাষের সুবিধা কি, এর অর্থনৈতিক গুরুত্ব কি, এগুলো পড়বা। তারপরে মাছের যে রোগগুলো আছে, এই রোগগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রোগের মধ্যে কোন রোগগুলো ভালোভাবে পড়বা? ক্ষত রোগটা পড়তে হবে, লেজ এবং পাখনা পচা রোগ পড়তে হবে, তারপরে পেট ফোলা রোগটা পড়তে হবে। কি পড়তে হবে? পেট ফোলা রোগ। তারপরে আইস, মাছের যে আইস ওঠা রোগ, এই রোগটা পড়তে হবে। এই কয়েকটা রোগ খুব ভালোভাবে পড়বা, এতটুকু পড়লে এখান থেকে আসবে, এই রোগগুলোর মধ্যেই আসবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে এখান থেকে চিংড়ি চাষ আছে, চিংড়ি, বাগদা চিংড়ি, গোলদা চিংড়ি, এটা কি, এদের বৈশিষ্ট্যগুলো পড়বা, এবং বাগদা এবং গোলদা চিংড়ির মধ্যে পার্থক্য কি সেটা পড়ার চেষ্টা করবা। এবং এখানে বাগদা চিংড়ির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ধান খেতে কিভাবে গোলদা চিংড়ি চাষ করা হয়। আর বাগদা চিংড়ির জন্য গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কিভাবে লবণ খেতে কি করা হয়, বাগদা চিংড়ি চাষ করা হয়। ওকে, এটা পড়বা। এরপরে মাছ সংরক্ষণের কিছু পদ্ধতি আছে, খুবই গুরুত্বপূর্ণ মাছ সংরক্ষণের পদ্ধতিগুলো, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে বরফজাতকরণ, শুটকিকরণ, হিমায়িতকরণ, লবণজাতকরণ, তারপরে হচ্ছে ধুমায়িতকরণ, টিনজাতকরণ, এগুলো খুব ভালোভাবে পড়ার চেষ্টা করবা। এরপরে এখানে কিছু জ্ঞানমূলক দিছি, দেখো এই জ্ঞানমূলকগুলো জাস্ট তোমরা স্ক্রিনশট দিয়ে নিবা পোস্ট করে, ঠিক আছে? প্লাঙ্কটন কি, ইকোকালচার কি, সম্পূরক খাদ্য কি, এই জিনিসগুলো পড়বা এখান থেকে। তারপরে হচ্ছে হেচারি কি, তারপরে হচ্ছে আমাদের মাছ চাষ কি, হ্যাঁ, মাছ প্রক্রিয়াজাতকরণ কি, হিমায়িতকরণ, ধুমায়িতকরণ, শুটকিকরণ কি, মৎস্যবিজ্ঞান কাকে বলে, রাক্ষসে মাছ কি, ফাইটোপ্লাঙ্কটন কি, ঠিক আছে? এগুলো তোমরা এখান থেকে সুন্দরভাবে পড়বা। এরপরে অনুধাবনমূলকের জন্য এগুলো পড়তে পারবো, যে ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কি, নিরাপদ মাছ সংরক্ষণ কেন প্রয়োজন, মাছ কেন শুকানো হয়, রাজপুটি মাছ চাষ করা লাভজনক কেন, রোগাক্রান্ত মাছকে তুমি কিভাবে চিনতে পারবা, ঠিক আছে? এরপরে হচ্ছে তোমার চিংড়ি চাষ কেন লাভজনক ব্যাখ্যা করো, মাছ কেন পচে যায়, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা কি করতে পারো, যে ইয়ার জন্য পড়তে পারো। এরপরে পুকুরে কেন হচ্ছে চুন প্রয়োগ করা হয়, মাছের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো, মাছ টিনজাত করা হয় কি কারণে, চিংড়িকে কেন সাদা সোনা বলা হয়, ফাইটোপ্লাঙ্কটন মাছের কোন ধরনের খাদ্য, মাছ কেন রোগাক্রান্ত হয়, এই জিনিসগুলো এই চ্যাপ্টার থেকে তোমরা মোটামুটি পড়তে পারো আর কি, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলো পড়লে মোটামুটি তোমরা কি হবে, যে ইয়া হবে আর কি। দেখো এই যে একটু আগে বললাম যে রোগের বিষয়গুলো আসবে, দেখো রোগের বিষয়, তাহলে ফুলকা পচা, দেখো এখানে বলছে যে রক্তক্ষরণ, ফুলকা পচা ও ফুলে যাওয়া রোগের লক্ষণ আর কি, ঠিক আছে? এই যে রোগের লক্ষণ দিয়ে আমি উদ্দীপকটা পড়লাম না, এখানে জাস্ট একটা জিনিস দেখার চেষ্টা করো, ঠিক আছে? একটা জিনিস দেখার চেষ্টা করো, যে এখানে বলছে যে উদ্দীপকে উল্লিখিত রোগটির কারণ, অর্থাৎ আমি যে রোগগুলো দিছি ওই রোগগুলো, দেখো রোগটা কি, রোগটা হচ্ছে এই যে দেখো রোগটা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে আমাদের ফুলকা পচা রোগ। তাহলে এই ফুলকা পচা রোগটা কি কারণে হয়, এই যে এই ছত্রাকের কারণে হয় আর কি, ঠিক আছে? ব্রাঙ্কিওমাইসিস স্যানগুইনিস নামক ছত্রাকের কারণে হয়। এটার লক্ষণগুলো কি এবং এটাকে কিভাবে প্রতিকার করা যায়, এগুলো সুন্দরভাবে তোমাদেরকে পড়তে হবে। হ্যাঁ, এগুলো মোটামুটি এখান থেকে আসে। এরপরে পোলট্রি পালন থেকে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলি, তাহলে এখান থেকে তোমরা পড়বা মুরগির জাতগুলো। মুরগির জাতের মধ্যে ব্রাহ্মা, আসিল, লেগহর্ন, সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা লেগহর্ন আর ফাউমি, ঠিক আছে? এই দুইটা ভালো দিয়ে পড়বা। আর রেড আইল্যান্ড রেড, চারটার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিবা এই দুটাতে, বাকিগুলো একটু করে দেখবা। হাঁসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাকি ক্যাম্বেল, এটা আর ইন্ডিয়ান রানা, খুব ভালোভাবে পড়বা। পাশাপাশি পেকিং, জিন্ডিং, এটা একটু করে দেখবা। এই চারটা বললে আমি আশা রাখি হাঁসের মধ্য থেকে কাভার হবে। রাজহাঁসটা একটু টুকটাক দেখতে পারো। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুরগি পালনের পদ্ধতি, হাঁস পালনের পদ্ধতি, এটা খুবই গুরুত্বপূর্ণ আসে, মুক্ত, অর্ধমুক্ত, সম্পূর্ণ, এই পদ্ধতিগুলো পড়তে হবে। এরপরে ডিম ফোটানোর একটা পদ্ধতি আছে, যার মধ্যে ইনকিউবেটর পদ্ধতিটা খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে? ইনকিউবেটর পদ্ধতিটা ভালোভাবে পড়বা। এরপরে পোলট্রি শিল্পের সমস্যাগুলো কি, এটার সম্ভাবনা কি, এবং মুরগির যে রোগগুলো এগুলো পড়তে হবে। মুরগির রোগের মধ্যে রানীক্ষেত রোগটা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা, বার্ড ফ্লু, বসন্ত, গাম্বরা রোগ, এগুলো ভালোভাবে পড়বা। তারপরে হাঁসের ক্ষেত্রে পড়বা প্লেগ রোগটা ভালো করে, আর ডাক ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে? ভাইরাস হেপাটাইটিস, এগুলো ভালোভাবে পড়ার চেষ্টা করবা। তারপর এই যে জ্ঞানমূলক মোটামুটি দেওয়া আছে, এগুলো হচ্ছে তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, ঠিক আছে? এগুলো একটু দেখবা।
এই অনুধাবনমূলকের জন্য এই চ্যাপ্টার থেকে এগুলো প্রশ্ন আর কি, ঠিক আছে। প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা অর্থাৎ গ ঘয়ের জন্য কি কি পড়বা সুন্দর করে এখানে আমি দিয়ে দিছি। এগুলো পোজ করে জাস্ট ভিডিওটা পোজ করে ক্লাস শেষে এগুলোতে তোমরা করে নিবা, ঠিক আছে। আচ্ছা, আমার ক্লাস অলমোস্ট শেষের দিকে। আচ্ছা, তৃতীয় অধ্যায় পশুপালন, এখান থেকে জাস্ট একটু বলে দিই তোমাদেরকে। তৃতীয় অধ্যায় পশুপালনের ক্ষেত্রে আমি যেটা বলবো, গরু ছাগল মহিষ তিনটাই গুরুত্বপূর্ণ। গরুর ক্ষেত্রে তোমরা যেটা পড়বা শাহিওয়াল পড়বা, হলস্টাইন ফ্রিজিয়ান এটা পড়বা ভালোভাবে, এবং সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা শঙ্কর জাতের গরু, ঠিক আছে। রেড চিটাগাং এটা পড়বা, বাংলাদেশের গরু কিন্তু এটা রেড চিটাগাং, ওকে। আর হলস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, জার্সি, শঙ্কর জাতের গরু, এগুলো গরুর মধ্যে পড়তে পারো। ছাগলের মধ্যে একটা পড়লেই হবে, ব্ল্যাক বেঙ্গল ছাগলটা ভালোভাবে পড়ার চেষ্টা করবা, এটা আসে আর কি। মহিষের মধ্যে মুর্রা মহিষটা পড়তে পারো। দুগ্ধ ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ টপিক। ডেইরি ব্যবস্থাপনাটা পড়বা, দুধ সংরক্ষণ পদ্ধতি, কিভাবে দুধ সংরক্ষণ করা হয় এটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ, পড়তে হবে এটা। আচ্ছা, এরপরে বলা হচ্ছে দেখো, এবং এই চ্যাপ্টার থেকে দুইটা প্রশ্ন আসবে। কয়টা? দুইটা প্রশ্ন আসবে, ঠিক আছে। দুইটা প্রশ্ন আসবে, প্রথম চ্যাপ্টার থেকে দুইটা, দ্বিতীয় থেকে দুইটা, তৃতীয় থেকে দুইটা, মাস্ট মিনিমাম আসবেই আসবে 100%। এখন জ্ঞানমূলকে কি প্রশ্ন আসবে, এগুলো আসতে পারে জ্ঞানমূলকে। এরপরে অনুধাবন কি আসবে ভাইয়া, অনুধাবনের জন্য এই যে এই প্রশ্নগুলা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। আচ্ছা, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য কোনগুলো গুরুত্বপূর্ণ, এই যে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, ওকে। এগুলো পোস্ট করে জাস্ট স্ক্রিনশট করে নিবা পরবর্তীতে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের লাস্ট একটা চ্যাপ্টার আছে, সেটার নাম হচ্ছে বনায়ন, ঠিক আছে। এই বনায়নের মধ্যে কি পড়বা, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে আমাদের বনায়নের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে সামাজিক বনায়ন, খুব ভালোভাবে পড়বা এই টপিকটা, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসবে, সামাজিক বনায়ন, এখানে কেন সামাজিক বনায়ন থেকে পড়তে হবে। এটা কি, সামাজিক বনায়নের উদ্দেশ্য কি, সামাজিক বনায়নের গুরুত্ব কি, সামাজিক বনায়নের সুবিধা কারা ভোগ করে, ঠিক আছে, খুব ভালোভাবে পড়তে হবে এটা। এরপরে এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে কৃষি এবং বৃক্ষ মেলা, এটা খুব ভালোভাবে পড়বা, একদম স্টার চিহ্ন দিয়ে রাখো। এই কৃষি এবং বৃক্ষ মেলা থেকে প্রশ্ন আসবেই আসবে 100%। তাহলে সামাজিক বনায়ন কি, এবং এখানে বলা হচ্ছে কৃষি এবং বৃক্ষ মেলা, এটা খুব ভালোভাবে পড়বা আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে এখান থেকে তোমরা দেখতে পারো এই যে ট্রেনিং এবং প্রুনিংয়ের প্রয়োজনীয়তা, খুব গুরুত্ব দিয়ে পড়বা। সামাজিক বনায়ন, কৃষি এবং বৃক্ষমেলা, ট্রেনিং প্রুনিংয়ের প্রয়োজনীয়তা, পাশাপাশি বৃক্ষরোপণের গুরুত্বটা দেখতে পারো, বনভূমি ধ্বংসের কারণ, এগুলো দেখতে পারো। এবং এই চ্যাপ্টার থেকে জ্ঞানমূলক প্রশ্ন কি কি আসতে পারে ভাইয়া, জ্ঞানমূলক প্রশ্ন এগুলো কিন্তু গ ঘয়ের জন্য, সামাজিক বনায়ন আর এই যে ট্রেনিং প্রুনিংয়ের প্রয়োজনীয়তা, বৃক্ষরোপণের গুরুত্ব, কৃষি মেলা এবং বৃক্ষ মেলা, এগুলোর উদ্দেশ্য, এটার গুরুত্ব কি, এগুলো হচ্ছে গ ঘয়ের জন্য গুরুত্বপূর্ণ। আর জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন কি, এই যে এইগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এই জিনিসগুলো হচ্ছে জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ। আর অনুধাবনমূলকের জন্য হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো তোমরা এই চ্যাপ্টার থেকে দেখতে পারো। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া, দ্বিতীয় পত্রের মধ্যে তো আমরা অনেকগুলো চ্যাপ্টার দেখলাম, এই চ্যাপ্টারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে কোন দুইটা চ্যাপ্টার পড়বো? আমি বলবো দ্বিতীয় পত্রের মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে তোমরা পড়বা হচ্ছে প্রথম চ্যাপ্টারটা আর চতুর্থ চ্যাপ্টারটা। এই দুইটা চ্যাপ্টার বাদ দিবা না, কোনোভাবেই বাদ দিবা না, বোঝা গেছে? কোনোভাবেই বাদ দিবা না, কারণ এই দুইটা চ্যাপ্টার খুব সহজ এবং এই দুইটা থেকে তোমরা কি করতে পারবা, খুব সহজে আনসার করতে পারবা। এই জন্য এই দুইটা চ্যাপ্টার কখনোই বাদ দিবা না। এরপরে বাকি থাকলো কয়টা, 25 ব্যাচের জন্য দুইটা চ্যাপ্টার, সেটা হচ্ছে তৃতীয় অধ্যায়, আরেকটা হচ্ছে চতুর্থ অধ্যায়, তাই তো? তাহলে তৃতীয় আর চতুর্থ অধ্যায়। এরপরে তুমি কি করতে পারো, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়বা, যেটা পড়বা A to Z পড়বা, ঠিক আছে? তাহলে তুমি যদি প্রথম অধ্যায়, চতুর্থ অধ্যায় এবং তৃতীয় চতুর্থের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়ো, তাহলে তুমি 5টা সিকিউ নির্দ্বিধায় লিখতে পারবা খুব ভালোভাবে, বোঝা গেছে? তাহলে সিকিউর জন্য এটা করতে পারো, আর MCQর জন্য সবগুলোই করতে হবে। ভাই হয়ে গেছে অলমোস্ট। এরপরে প্রথম পত্রের ক্ষেত্রে যদি বলি, প্রথম পত্রের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বা প্রথম অধ্যায়। কোন অধ্যায়? প্রথম অধ্যায়। এরপরে পড়বা পঞ্চম অধ্যায়টা, কোন অধ্যায়? পঞ্চম অধ্যায়। এরপরে পড়বা ষষ্ঠ অধ্যায়। এই তিনটা চ্যাপ্টার একদম বাদই দিবা না, কারণ এই তিনটা খুবই সহজ, ঠিক আছে? খুব সুন্দরভাবে দেওয়া আছে, তুমি ভালোভাবে লিখতে পারবা, একটু ভালোভাবে পড়লে লিখতে পারবা। এরপরে বাকি থাকলো দুইটা অধ্যায়, একটা দ্বিতীয় আর একটা তৃতীয়। এরপর তুমি কি করবা, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়বা। যদি একটা চ্যাপ্টার ভালোভাবে পড়ো, তাহলে সবগুলো সিকিউ তুমি আনসার করতে পারবা আর কি। এবং MCQর জন্য কিন্তু সবগুলাই পড়তে হবে, এতটুকু আমি বলে রাখতে পারি তোমাদের জন্য, প্রথম পত্রের দ্বিতীয় পত্রের জন্য কোনগুলো পড়বা। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা, প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার পর আগে বই পড়বা, আমার ক্লাস করবা, আমার ক্লাসের স্লাইড দেখবা, বই পড়বা, পড়ার পরে বিগত সালের যতগুলা প্রশ্ন আসছে, বিগত সালের MCQ, বিগত সালের সিকিউ সবগুলা প্র্যাকটিস করবা। পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে রিপিট হবেই হবে 100%, এতটুকু আমি জাস্ট তোমাদেরকে বলতে পারি। হ্যাঁ, ছোট্ট একটু কথা বলবো লাস্ট টাইমে, সেটা হচ্ছে এই বারবার বের হচ্ছে কেন এখান থেকে? ইয়েস, একবার ব্যাক করেন, কোন পেজে যাওয়ার দরকার না, একবার ব্যাক করে পেয়ে যাবেন।
একবারই তো করতেছি, ওইখানে কাটতেছি আমি জাস্ট। আচ্ছা, জাস্ট লাস্ট কথা বলবো এটাই, FRB 3.1 কোর্স তোমাদের জন্য উন্মুক্ত আছে। তোমরা চাইলে যে কোনো কোর্সে ভর্তি হইতে পারবা। আমাদের হচ্ছে কম্বো কোর্সে ভর্তি হইতে পারবা, বাংলা ইংরেজি ICTর কোর্সে ভর্তি হইতে পারবা। কোর্স ফি হচ্ছে 1490 টাকা, ঠিক আছে। এছাড়া হচ্ছে শুধুমাত্র বাংলা, শুধুমাত্র ইংরেজি, শুধুমাত্র ICTতেও তোমরা চাইলে ভর্তি হতে পারবা। যে কোনো একটা সাবজেক্টে ওটার কোর্স ফি হচ্ছে 990 টাকা। তবে 23 তারিখের আগে যদি ভর্তি হও, 23 তারিখ রাত 12টার আগে, তাহলে এই সবগুলো কোর্স, যতগুলো কোর্স ফি আছে সবগুলোর উপরে আরও 10% তুমি ডিসকাউন্ট পাবা, ঠিক আছে। তাহলে কম্বো কোর্স আছে, আবার কম্বো কোর্সের মধ্যে যে কোনো একটা সিঙ্গেল সাবজেক্টে ভর্তি হওয়ার সুযোগ আছে। আবার দেখো, মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্টের কোর্স আছে। মানবিক বিভাগের এমন কোনো সাবজেক্ট নাই যে সাবজেক্টটা এইখানে বাদ দেওয়া হয়েছে, সবগুলোই পড়ানো হয়। তাহলে এইগুলোতে কোর্স ফি হচ্ছে মাত্র 1490 টাকা। 1490 টাকার তুমি কয়টা পত্র পাচ্ছ দেখছো একবার? 8টা পত্র পাচ্ছ 200 টাকায়, 1490 টাকায়। আবার 23 তারিখ রাত 12টার আগে ভর্তি হলে 10% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা, ঠিক আছে। আবার মানবিক বিভাগের সাবজেক্ট এবং আমাদের যে কম্বো কোর্সে বাংলা ইংরেজি ICT এবং মানবিক বিভাগের তোমার যে 4টা সাবজেক্ট আছে, টোটাল 7টা সাবজেক্ট বা টোটাল 13টা যে সাবজেক্ট আছে, এই 13টা সাবজেক্টের কথা। ভাই কপাল ভালো। আচ্ছা, আমি কি তাহলে এটা শেষ করে দিই নাকি? অফিসিয়ালি শেষ করো। পোলাপান গান শুনতে চাইছি, ওরা গানের জন্য রিকোয়েস্ট করে পারবো। আচ্ছা, সানোয়ার ভাইয়ার ভূগোল ক্লাসে এসে একটা গান শোনা দিয়ে যাবো, ঠিক আছে? থাকি ওইখানে, এরপরে সানোয়ার ভাইয়ের ভূগোল ক্লাস। ও সখী, আস্তে আস্তে হামজা ভাই। আচ্ছা, তাহলে মানবিক বিভাগের যে কোনো একটা কোর্সে তুমি ভর্তি হতে পারবা। বান্ডেল কোর্স আছে আমাদের, কম্বো কোর্স এবং মানবিক বিভাগের গ্রুপ সাবজেক্টের কোর্স মিলে বান্ডেল কোর্স, এটা কোর্স ফি 2490। তুমি যদি 23 তারিখ রাত 12টার আগে ভর্তি হও, তাহলে এটার উপর 10% গেছে সখী। কোর্স আছে একখান, নাম তার কম্বো, আর একখান আছে নাম তার মানবিক, আর সামনে আছে লায়ক সাব্বির। না ভাই, আপনার ফেভারিট গানটা বলুন প্লিজ। আহা আহা আহা, মারহাবা বলেন স্যার। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের কোর্স ফি, ঠিক আছে। তো তোমরা চাইলে আমাদের এই যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে, এই নাম্বারগুলোতে তোমরা হচ্ছে আমাদের টাকা পেমেন্ট করতে পারো বা হচ্ছে সেন্ড মানি করতে পারো, করে আমাদের হেল্পলাইন নাম্বারে জানাবা অথবা বনিয়ামিন পেজে জানাবা। তাহলে কিন্তু আমরা তোমাদেরকে আমাদের গ্রুপের মধ্যে অ্যাড করে নিব আর কি। স্যার একটা গান টান গাইয়ে দেন, বাচ্চারা অনেকক্ষণ ধরে ইয়া করতেছে। কি গান গাবেন স্যার? একজনের ছবি আঁকে, একজনের ছবি আগে ধরেন, এমন যদি হতো, এগুলোই তো। ধরেন আমি ধরতেছি আপনার সাথে। আমি তো ভুলে গেছি লিরিক্স। একজনে ছবি আঁকে এক মনে ওহো এমন, আরেকজনে বসে বসে রং মাখে ওহো এমন। একজনে ছবি আঁকে এক মনে ওহো এমন, আরেকজনে বসে বসে রং মাখে ওহো আমার। সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা, সেই ছবি খান নষ্ট করে কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনে সুর তুলে এক তার, একজনে সুর তুলে এক তালে ওহো এমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ওহো এমন। একজনে সুর তুলে এক তালে ওহো এমন, আরেকজনে মন্দিরাতে তাল তোলে ওহো আমার। বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, বেসুরা সুর ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। এটাই বাস্তব। আই লাভ ইউ। এটাই বাস্তব। স্যারের মনে অনেকজন বসবাস করে। আচ্ছা, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুর দিকে 30 জন ছিলা এবং ওই তারাই শেষ পর্যন্ত ক্লাস করছো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসে থাকার জন্য। দেখা হবে ঠিক আজকে দুপুর 2টায় সমাজবিজ্ঞান ক্লাসে, সাজেশন ক্লাসে, ঠিক আছে? সবাই দুপুর 2টায় সমাজবিজ্ঞানের সাজেশন ক্লাসে চলে আসবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।